প্রশান্ত মহাসাগরের নীরবতার নিচে লুকিয়ে থাকা ঝড়। পাওয়ারফুল হোক 1942 সালের জুন মাস। প্রশান্ত মহাসাগরের অসীম নীল জলরাশি শান্ত দেখাচ্ছিল। ঢেউগুলো ধীরে ধীরে এগিয়ে আসছিল। সূর্যের আলো সমুদ্রের উপর ছড়িয়ে পড়ে এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি তৈরি করছিল। যদি আপনি সেই সকালে একটি জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকতেন, তাহলে হয়তো বিশ্বাসই করতেন না কয়েক ঘন্টার মধ্যেই এই শান্ত সমুদ্র পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। ভাবুন তো, একটি যুদ্ধ যার ফলাফল নির্ধারণ করবে কেবল কয়েকটি জাহাজের ভাগ্য নয়, নির্ধারণ করবে একটি সাম্রাজ্যের ভবিষ্যৎ, নির্ধারণ করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ, আর হয়তো আজকের পৃথিবীর মানচিত্র। কিন্তু আরও বিস্ময়কর বিষয় হল, এই যুদ্ধের ফল নির্ধারণ হয়েছিল শুধু বন্দুক কিংবা বোমা দিয়ে নয়। কিছু মানুষ, কিছু কাগজ, কিছু সাংকেতিক বার্তা, আর কয়েক মিনিটের এমন কিছু সিদ্ধান্ত যা পৃথিবীর ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেয়। সেই দিন শত শত যুদ্ধবিমান আকাশে উড়ছিল। সমুদ্রের গভীরে সাবমেরিন নিঃশব্দে অপেক্ষা করছিল। হাজার হাজার নাবিক জানতেন হয়তো এই সূর্যাস্ত আর দেখা হবে না। কেউ জানত না কার মৃত্যু আসছে। কেউ জানত না কোনো বিমানবাহী রন্তরী কয়েক ঘণ্টা পর আগুনের গোলায় পরিণত হবে। আর কেউ কল্পনাও করতে পারেনি মাত্র 5 মিনিট, শুধু 5 মিনিটেই একটি সাম্রাজ্যের বহু বছরের প্রস্তুতি ধ্বংস হয়ে যেতে পারে। এই যুদ্ধের নাম ব্যাটল অব মিডওয়ে। ইতিহাসবিদদের অনেকে একে বলেন দ্য 5 মিনিটস দ্যাট চেঞ্জ দ্য প্যাসিফিক। কিন্তু প্রশ্ন হল, কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর 4টি বিমানবাহী রন্তরী মাত্র কয়েক ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে গেল? কেন জাপান, যারা মাত্র 6 মাস আগেও একের পর এক বিজয় অর্জন করছিল, হঠাৎ করেই আর কখনো আগের অবস্থায় ফিরতে পারল না? আর কেন আমেরিকা, যারা পার্ল হারবারে অপমানজনক আঘাত সহ্য করেছিল, ঠিক এখান থেকেই যুদ্ধের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিল? আজকের গল্প সেই উত্তর খুঁজবে। কিন্তু উত্তর খুঁজতে হলে আমাদের ফিরতে হবে আরও কয়েক মাস আগে, যখন প্রশান্ত মহাসাগরের আকাশে যুদ্ধের প্রথম বজ্রধ্বনি শোনা গিয়েছিল। পার্ল হারবারের আগুন থেকে মিডওয়ের পথে 7 ডিসেম্বর 1941, রবিবার সকাল। হাওয়াইয়ের পার্ল হারবার তখনও পুরোপুরি ঘুম ভাঙায়নি। নৌঘাটির উপর হালকা সকালের আলো। ডেকে দাঁড়িয়ে থাকা নাবিকদের অনেকেই সকালের নাস্তার অপেক্ষায়। কেউ ইউনিফর্ম পরিষ্কার করছে, কেউ বাড়িতে চিঠি লেখার পরিকল্পনা করছে, কেউ ভাবতেও পারেনি হাজার হাজার কিলোমিটার দূরে উত্তরের সমুদ্রপথ ধরে 6টি জাপানি বিমানবাহী রন্তরী নিঃশব্দে এগিয়ে এসেছে। তারপর আকাশ ভরে গেল বিমানের শব্দে। প্রথমে অনেকে ভেবেছিল হয়তো মহড়া চলছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ, আগুন, ধোঁয়া, চিৎকার। তারপর আর কিছুই আগের মতো রইল না। জাপানের সম্মিলিত বিমান হামলায় আমেরিকার যুদ্ধজাহাজগুলো একের পর এক ক্ষতিগ্রস্ত হতে লাগল। অ্যারিজোনা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল। হাজারেরও বেশি নাবিক মুহূর্তের মধ্যে প্রাণ হারালেন। পুরো নৌঘাটি আগুনে ঢেকে গেল। এই হামলা শুধু সামরিক আঘাত ছিল না, এটি ছিল একটি মানসিক আঘাত। আমেরিকার জনগণ প্রথমবার উপলব্ধি করল মহাসাগর তাদের নিরাপদ রাখেনি। যুদ্ধ এসে পৌঁছেছে তাদের দরজায়। পরদিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট কংগ্রেসে দাঁড়িয়ে সেই বিখ্যাত ভাষণ দেন। তিনি দিনটিকে বলেছিলেন A day which will live in infamy, অর্থাৎ একটি দিন যা চিরকাল কলঙ্কের স্মৃতি হয়ে থাকবে। এরপরই যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে। কিন্তু পার্ল হারবারের পর জাপান থেমে থাকেনি, বরং আরও দ্রুত এগোতে শুরু করল। মাত্র কয়েক মাসের মধ্যে তারা ফিলিপাইন, মালয়া, সিঙ্গাপুর, ডাচ ইস্ট ইন্ডিজ, বার্মার বিস্তীর্ণ অঞ্চল দখল করে ফেলে। প্রতিটি বিজয় যেন আরেকটি বিজয়ের পথ খুলে দিচ্ছিল। বিশ্বজুড়ে অনেক সামরিক বিশ্লেষক তখন বিশ্বাস করতে শুরু করেছিলেন জাপানি নৌবাহিনীকে থামানো প্রায় অসম্ভব, কারণ তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল শুধু যুদ্ধজাহাজ নয়, ছিল তাদের বিমানবাহী রন্তরী। সেই সময় পৃথিবীর অধিকাংশ নৌবাহিনী এখনও বড় বড় যুদ্ধজাহাজকে সমুদ্রযুদ্ধের মূল শক্তি মনে করত। কিন্তু জাপান ভিন্নভাবে ভাবছিল।
তারা বুঝেছিল ভবিষ্যতের সমুদ্রযুদ্ধ বন্দুকের পাল্লায় নয়, বিমানশক্তির উপর নির্ভর করবে। তাই তারা গড়ে তুলেছিল বিশ্বের সবচেয়ে দক্ষ ক্যারিয়ার স্ট্রাইক ফোর্স। এই বাহিনীর কেন্দ্রবিন্দু ছিল 6টি বিশাল বিমানবাহী রন্তরী: আকাগি, কাগা, সোরিউ, হিরিউ, শোকাকু, জুইকাকু। এই 6টি জাহাজ একসঙ্গে চললে যেন সমুদ্রের উপর একটি ভাসমান বিমানঘাঁটি তৈরি হতো। তাদের ডেকে সারি সারি যুদ্ধবিমান: মিৎসুবিশি H-6M0 ফাইটার, H-3 ডাইভ বোমারু, নেখাজিমা 5 টর্পেডো বোমারু। এই সমন্বয়ই পার্ল হারবারে ধ্বংস ডেকে এনেছিল। জাপানি পাইলটদের প্রশিক্ষণও ছিল অসাধারণ। তাদের অনেকেই বছরের পর বছর কঠোর অনুশীলনের মধ্য দিয়ে এসেছেন। অত্যন্ত দক্ষ, অত্যন্ত আত্মবিশ্বাসী, আর সবচেয়ে বড় কথা, তারা বিশ্বাস করতেন সম্রাটের জন্য মৃত্যুই সর্বোচ্চ সম্মান। এই মানসিকতা তাদেরকে ভয়ঙ্কর প্রতিপক্ষ বানিয়েছিল। অন্যদিকে আমেরিকার অবস্থা ছিল ভিন্ন। পার্ল হারবারে অনেক যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক অভিজ্ঞ নাবিক মারা গেছেন। দেশজুড়ে শোক, ক্ষোভ আর প্রতিশোধের আকাঙ্ক্ষা। কিন্তু ভাগ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়কে বাঁচিয়ে দিয়েছিল। যেদিন পার্ল হারবারে হামলা হয়, আমেরিকার 3টি প্রধান বিমানবাহী রন্তরী বন্দরে ছিল না: অ্যাস এন্টারপ্রাইজ, অ্যাস লেক্সিংটন, অ্যাস সারাটোগা। পরে অ্যাস ইয়র্কটাউন ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই ঘটনাটি তখন হয়তো কেবল সৌভাগ্য বলে মনে হয়েছিল, কিন্তু কয়েক মাস পর ইতিহাস প্রমাণ করবে এই কয়েকটি জাহাজই পুরো যুদ্ধের গতিপথ বদলে দেবে। তবে আরেকটি অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, যে যুদ্ধ বন্দুক দিয়ে নয়, কোড দিয়ে, বার্তা দিয়ে, গোপন সংকেত ভেঙে। একদল গণিতবিদ, ভাষাবিদ, রেডিও অপারেটর আর গোয়েন্দা কর্মকর্তারা দিন-রাত চেষ্টা করছিলেন জাপানের নৌবাহিনীর সাংকেতিক যোগাযোগ বোঝার। তারা তখনও জানতেন না তাদের ডেস্কের উপর ছড়িয়ে থাকা কাগজগুলো কয়েক হাজার মানুষের জীবন বাঁচাবে। এদিকে টোকিওতে বসে একজন মানুষ ভবিষ্যতের আরও বড় পরিকল্পনা আঁকছিলেন। তিনি বিশ্বাস করতেন পার্ল হারবার ছিল কেবল শুরু। চূড়ান্ত বিজয়ের জন্য আমেরিকার অবশিষ্ট বিমানবাহী রন্তরীগুলোকেও ধ্বংস করতে হবে। তার নাম অ্যাডমিরাল ইসোরোকু ইয়ামামোতো। তিনি ছিলেন জাপানের সম্মিলিত নৌবহরের সর্বাধিনায়ক, একজন অসাধারণ কৌশলবিদ। অদ্ভুত এক বৈপরীত্য ছিল তার জীবনে। তিনি বহু বছর আমেরিকায় কাটিয়েছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আমেরিকার শিল্পশক্তি খুব ভালো করেই চিনতেন। তাই যুদ্ধ শুরুর আগেই তিনি সতর্ক করেছিলেন, আমি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত জয় এনে দিতে পারি, কিন্তু তারপরে আমি কোনো নিশ্চয়তা দিতে পারব না। সেই 6 মাস দ্রুত শেষ হয়ে আসছিল। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, আরও একটি বিশাল আঘাত হানতেই হবে। একটি আঘাত যা আমেরিকার মনোবল ভেঙে দেবে, একটি আঘাত যা প্রশান্ত মহাসাগরের ক্ষমতার ভারসাম্য স্থায়ীভাবে জাপানের হাতে তুলে দেবে। সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দু ছিল একটি ছোট্ট দ্বীপ, মানচিত্রে প্রায় চোখেই পড়ে না, কিন্তু কৌশলগত দিক থেকে অমূল্য। নাম মিডওয়ে। কেউ তখনও জানত না এই ক্ষুদ্র প্রবাল দ্বীপের চারপাশের সমুদ্র কয়েক সপ্তাহের মধ্যেই মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নৌযুদ্ধের সাক্ষী হতে চলেছে। আর সেই যুদ্ধের ফলাফল বদলে দেবে সমগ্র প্রশান্ত মহাসাগরের ভবিষ্যৎ। যে মানুষটি বিজয় দেখেছিলেন কিন্তু পরাজয়ও বুঝেছিলেন। 1942 সালের বসন্ত। টোকিওর সামরিক সদর দপ্তরের ভেতরে এক অদ্ভুত নীরবতা। বাইরের পৃথিবী জাপানের অবিশ্বাস্য বিজয়ের গল্পে মুখর। সংবাদপত্রে একের পর এক শিরোনাম, নতুন নতুন ভূখণ্ড দখল হচ্ছে, সাম্রাজ্যের পতাকা প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলে উঠছে। কিন্তু এই উল্লাসের মাঝেও একজন মানুষ গভীর উদ্বেগ নিয়ে মানচিত্রের দিকে তাকিয়েছিলেন। অ্যাডমিরাল ইসোরোকু ইয়ামামোতো। বিরতি। তিনি জানতেন যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত আসে তখনই যখন একটি জাতি বিশ্বাস করতে শুরু করে যে তারা অপরাজেয়। পার্ল হারবার ছিল অসাধারণ একটি সামরিক সাফল্য, কিন্তু সেটি ছিল শেষ নয়, বরং শুরু। ইয়ামামোতো বহু বছর যুক্তরাষ্ট্রে কাটিয়েছিলেন,
তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। তিনি আমেরিকার বিশাল কারখানা দেখেছেন, বিশাল ইস্পাত শিল্প দেখেছেন, গাড়ির কারখানা দেখেছেন যা কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধবিমান তৈরির কারখানায় পরিণত হতে পারে। তিনি জানতেন জাপান দ্রুত আঘাত করতে পারে, কিন্তু দীর্ঘ যুদ্ধ সেটি অন্য গল্প। জাপানের জনসংখ্যা সীমিত, ইস্পাত সীমিত, তেল সীমিত, প্রশিক্ষিত পাইলট সীমিত। অন্যদিকে আমেরিকার শিল্পশক্তি যেন অন্তহীন। আজ একটি জাহাজ হারালে কয়েক মাস পর আরেকটি তৈরি হবে। একজন পাইলট মারা গেলে নতুন প্রশিক্ষণ শুরু হবে। কিন্তু জাপানের ক্ষেত্রে একজন দক্ষ পাইলট তৈরি করতে বছরের পর বছর লেগে যায়। এই কারণেই ইয়ামামোতো একটি সিদ্ধান্তে পৌঁছেছিলেন, আমেরিকাকে সময় দেওয়া যাবে না। যুদ্ধ যত দ্রুত শেষ করা যায় ততই ভালো। আর সেই লক্ষ্যেই তিনি নতুন পরিকল্পনা তৈরি করলেন। একটি এমন পরিকল্পনা যা ছিল একই সঙ্গে সাহসী, জটিল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিকল্পনার নাম ছিল অপারেশন এম.আই। এর মূল লক্ষ্য ছিল মিডওয়ে অ্যাটল। মানচিত্রে এটি খুবই ছোট, প্রায় 2 বর্গমাইলের মতো ভূমি, কিন্তু এর অবস্থান ছিল অসাধারণ গুরুত্বপূর্ণ। হাওয়াই থেকে প্রায় 13 কিলোমিটার উত্তর পশ্চিমে। যদি জাপান মিডওয়ে দখল করতে পারে তাহলে তারা হাওয়াইয়ের উপর আরও বড় চাপ সৃষ্টি করতে পারবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইয়ামামোতো বিশ্বাস করতেন আমেরিকা তাদের বিমানবাহী রন্তরীগুলো রক্ষা করতে বাধ্য হবে। তারা মিডওয়ে বাঁচাতে বেরিয়ে আসবে, আর তখনই জাপান তাদের ফাঁদে ফেলবে। এটি ছিল একটি বিশাল প্রলোভন, একটি ছোট দ্বীপ, কিন্তু আসল লক্ষ্য ছিল দ্বীপ নয়, আমেরিকার ক্যারিয়ার। ইয়ামামোতো চেয়েছিলেন একটি মাত্র যুদ্ধ, একটি সিদ্ধান্তমূলক যুদ্ধ, যেখানে আমেরিকার নৌশক্তিকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। পরিকল্পনাটি ছিল অবিশ্বাস্যভাবে বড়। জাপানের নৌবহর কয়েকটি আলাদা অংশে ভাগ করা হয়। প্রথম অংশ, ভাইস অ্যাডমিরাল চুইচি নাগুমোর নেতৃত্বে 4টি প্রধান বিমানবাহী রন্তরী, আকাগি, কাগা, সোরিউ, হিরিউ, এগুলি পার্ল হারবার আক্রমণ করেছিল। এগুলিই ছিল জাপানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। দ্বিতীয় অংশ, যুদ্ধজাহাজ, ক্রুজার, ডেস্ট্রয়ার। ইয়ামামোতো নিজে মূল যুদ্ধজাহাজ বহর নিয়ে আরও পেছনে থাকবেন। তৃতীয় অংশ, আলেউশিয়ান দ্বীপপুঞ্জে একটি বিভ্রান্তিমূলক আক্রমণ। উত্তরের দিকে আক্রমণ চালিয়ে আমেরিকাকে বিভ্রান্ত করা হবে, যাতে তারা বুঝতেই না পারে আসল লক্ষ্য মিডওয়ে। কাগজে কলমে পরিকল্পনাটি অসাধারণ লাগছিল, কিন্তু বাস্তব যুদ্ধ কখনো কাগজের মতো হয় না। একটি বড় সমস্যা ছিল, জাপানের বহর অতিরিক্ত ছড়িয়ে পড়েছিল। একটি অংশ আরেকটি অংশ থেকে শত শত কিলোমিটার দূরে। যোগাযোগ কঠিন, তাৎক্ষণিক সহায়তা প্রায় অসম্ভব। যদি কিছু ভুল হয়, কেউ দ্রুত কাউকে সাহায্য করতে পারবে না। আজকের সামরিক ইতিহাসবিদরা বলেন এটাই ছিল ইয়ামামোতোর সবচেয়ে বড় কৌশলগত ভুলগুলোর একটি। তিনি নিজের শক্তিকে এক জায়গায় কেন্দ্রীভূত না করে ছড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তখন কারো চোখে এটি ভুল বলে মনে হয়নি, কারণ জাপান তখনও পরাজয়ের স্বাদ পায়নি। এদিকে নাগুমোর বহর প্রস্তুত হচ্ছিল, বিমানগুলোর ইঞ্জিন পরীক্ষা করা হচ্ছে, টর্পেডো পালিশ করা হচ্ছে, বোমা তোলা হচ্ছে। পাইলটরা শেষবারের মতো মানচিত্র দেখছেন। অনেকেই পার্ল হারবারের অভিজ্ঞ যোদ্ধা, তাদের আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী। একজন কর্মকর্তা নাকি বলেছিলেন, আমেরিকার হাতে আর কিই বা আছে। এই আত্মবিশ্বাস ধীরে ধীরে অহংকারে রূপ নিচ্ছিল। আর ইতিহাস বহুবার দেখিয়েছে, অহংকার যুদ্ধক্ষেত্রে খুবই বিপজ্জনক। নাগুমো ছিলেন দক্ষ কর্মকর্তা, কিন্তু একটি বিষয় তাকে সবসময় ভাবিয়ে তুলত, যদি শত্রু কোথাও লুকিয়ে থাকে, যদি আমেরিকার ক্যারিয়ারগুলো হঠাৎ সামনে চলে আসে, তার প্রতিটি সিদ্ধান্তের উপর হাজার হাজার মানুষের জীবন নির্ভর করছিল। জাপানি নৌবাহিনীর আরেকটি বড় শক্তি ছিল তাদের বিমান, মিৎসুবিশি A6M0, তখনকার বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান। দ্রুত, হালকা, অসাধারণভাবে চালনাযোগ্য।
প্রথম দিকের যুদ্ধে এটি প্রায় অপ্রতিরোধ্য ছিল। এর সঙ্গে ছিল ডাইভ বোমারু এবং টর্পেডো বোমারু। এই সমন্বয়ই পার্ল হারবারে ধ্বংস ডেকে এনেছিল। প্রশিক্ষিত পাইলটদের হাতে এই বিমানগুলো ছিল প্রাণঘাতী অস্ত্র। কিন্তু এগুলোরও সীমাবদ্ধতা ছিল। জিরো বিমানকে হালকা রাখতে গিয়ে অনেক ক্ষেত্রে শক্তিশালী বর্ম ব্যবহার করা হয়নি। জ্বালানি ট্যাঙ্কেও পর্যাপ্ত সুরক্ষা ছিল না। অর্থাৎ এটি আক্রমণে দুর্দান্ত, কিন্তু আঘাত সহ্য করার ক্ষমতা তুলনামূলক কম। যুদ্ধ যত দীর্ঘ হবে, এই দুর্বলতাগুলো তত স্পষ্ট হবে। এদিকে প্রশান্ত মহাসাগরের অন্য প্রান্তে হাওয়াইজের পার্ল হারবার আবারও ব্যস্ত হয়ে উঠছে। আগুনে পোড়া ঘাঁটি ধীরে ধীরে পুনর্গঠিত হচ্ছে। ডুবে যাওয়া জাহাজগুলোর পাশে নতুন জাহাজ এসে ভিড়ছে। কারখানাগুলো দিন-রাত কাজ করছে। নতুন পাইলট প্রশিক্ষণ নিচ্ছে। রেডিও রুমে অবিরাম সংকেত ধরা হচ্ছে। সবাই জানে জাপান আবার আঘাত করবে, কিন্তু কোথায়, কখন, কিভাবে, কেউ নিশ্চিত নয়। ঠিক তখনই একদল নীরব মানুষ এমন একটি কাজ করছিলেন যার কথা যুদ্ধক্ষেত্রের অধিকাংশ সৈনিকও জানতেন না। তারা বন্দুক ধরেননি, তারা যুদ্ধবিমান চালাননি, তারা যুদ্ধজাহাজেও ছিলেন না। তারা বসেছিলেন ডেস্কের সামনে। কাগজ, কলম, টাইপরাইটার, রেডিও সংকেত, অসংখ্য সংখ্যা, অসংখ্য অক্ষর। তাদের যুদ্ধ ছিল বুদ্ধির, একটি সাংকেতিক ভাষার বিরুদ্ধে। জাপানি নৌবাহিনীর প্রধান কোড জেন 25। এই কোড ভাঙতে পারলে যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুর পরিকল্পনা জানা সম্ভব। শুনতে অবিশ্বাস্য লাগলেও কখনো কখনো একটি সঠিক তথ্য হাজারটি বোমার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর খুব শিগগিরই এই কোড ভাঙার লড়াই এমন এক রহস্য উন্মোচন করবে যা মিডওয়ের যুদ্ধ শুরু হওয়ার আগেই তার ভাগ্য নির্ধারণ করে দিতে শুরু করবে। কিন্তু তখনও জাপানের নৌবহর আত্মবিশ্বাস নিয়ে পূর্ব দিকে এগিয়ে চলেছে। তাদের ধারণা তারা শিকারী, তারা ফাঁদ পেতেছে। আমেরিকা সেই ফাঁদে পা দেবে। কেউ তখনও বুঝতে পারেনি সমুদ্রের অন্য প্রান্তে আরেকটি ফাঁদ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। আর সেই ফাঁদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল না কোনো যুদ্ধজাহাজ, ছিল তথ্য। যে যুদ্ধ বন্দুক দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে জেতা হয়েছিল। প্রশান্ত মহাসাগরের উপর তখনও গোলা ছোড়া শুরু হয়নি। কোনো যুদ্ধবিমান আকাশে আগুনের রেখা আঁকেনি। কোনো বিমানবাহী রণতরী এখনও শত্রুকে চোখে দেখেনি। তবুও যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধের শব্দ ছিল না, ছিল শুধু রেডিওর ক্ষীণ শো শো আওয়াজ, মোর্স কোডের টিকটিক শব্দ, কাগজে লেখা অসংখ্য সংখ্যা, আর কিছু মানুষের ক্লান্ত চোখ। হাওয়াইয়ের পার্ল হারবারে একটি সাধারণ দেখতে ভবনের ভেতরে দিনের আলো আর রাতের অন্ধকারের পার্থক্য প্রায় মুছে গিয়েছিল। ঘরের জানালাগুলো প্রায়ই ঢাকা থাকত। ডেস্কের উপর স্তূপ হয়ে থাকত রেডিও বার্তার কপি। দেয়ালে ঝুলত প্রশান্ত মহাসাগরের বিশাল মানচিত্র। অসংখ্য পিন, সুতা আর চিহ্ন দিয়ে ধীরে ধীরে তৈরি হচ্ছিল এমন একটি ছবি যা জাপান নিজেই লুকিয়ে রাখতে চেয়েছিল। এটি ছিল স্টেশন হাইপো। এখানেই শুরু হয়েছিল মিডওয়ের যুদ্ধের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই কেন্দ্রের নেতৃত্বে ছিলেন একজন অদ্ভুত মানুষ, কমান্ডার জোসেফ রচফোর্ড। তিনি ছিলেন প্রচলিত সামরিক কর্মকর্তাদের মতো নন। কখনো কখনো রাতভর কাজ করতে করতে তিনি ইউনিফর্মের বদলে আরামদায়ক পোশাক পরে থাকতেন। চুল এলোমেলো, চোখে ঘুম নেই। কফির কাপ একের পর এক খালি হচ্ছে। কিন্তু তার মাথার ভেতরে চলছিল অন্য এক যুদ্ধ, একটি সাংকেতিক ভাষার বিরুদ্ধে যুদ্ধ। জাপানি নৌবাহিনী তাদের যোগাযোগের জন্য ব্যবহার করত অত্যন্ত জটিল একটি কোড ব্যবস্থা। এর নাম ছিল জেন 25। এটি ছিল শুধু একটি সাধারণ সাইফার নয়, প্রতিটি বার্তা সংখ্যায় রূপান্তরিত হতো। তারপর সেই সংখ্যাগুলোর সঙ্গে আবার এলোমেলো সংখ্যার একটি স্তর যোগ করা হতো। ফলে মাঝপথে কেউ বার্তা ধরতে পারলেও তার অর্থ বোঝা প্রায় অসম্ভব হয়ে যেত। প্রতিদিন শত শত বার্তা, প্রতিটি হাজার হাজার সংখ্যায় ভরা। একটি মাত্র ভুল আর পুরো অর্থ পাল্টে যেতে পারে।
রোশফোর্ড ও তার দল জানতেন তারা হয়তো কখনো পুরো কোড ভাঙতে পারবেন না, কিন্তু তাদের পুরো কোড জানার দরকারও ছিল না। তারা খুঁজছিলেন পুনরাবৃত্তি, একই শব্দ, একই সংখ্যা, একই বার্তার ধরন। যেমন একজন গোয়েন্দা অপরাধস্থলে ছোট ছোট সূত্র জুড়ে সত্য বের করেন, তেমনি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ তারা অন্ধকারে হাত দিয়ে বেড়াচ্ছিলেন। ধীরে ধীরে একটি অদ্ভুত সংকেত বারবার চোখে পড়তে লাগল। দুটি অক্ষর, এফ। জাপানি বার্তাগুলোতে বারবার এই সংকেতটি ফিরে আসছিল। এফ এ জ্বালানি, এফ এ আক্রমণ, এফ এর জন্য প্রস্তুতি, এফ এ বাহিনী পাঠানো হবে। কিন্তু এফ আসলে কোথায়? কেউ বললেন হয়তো হাওয়াই, কেউ বললেন হয়তো আলেউশিয়ান দ্বীপপুঞ্জ, আবার কেউ বললেন হয়তো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কোনো ঘাঁটি। কেউ নিশ্চিত নন। কিন্তু রোশফোর্টের সন্দেহ ছিল অন্যদিকে। তিনি বিশ্বাস করছিলেন এফ মানে মিডওয়ে। কিন্তু সন্দেহ দিয়ে যুদ্ধ জেতা যায় না, প্রমাণ দরকার। ঠিক তখনই জন্ম নিল এক অসাধারণ বুদ্ধিদীপ্ত পরিকল্পনা। মিডওয়ের মার্কিন ঘাঁটিতে গোপনে একটি বার্তা পাঠানো হল। রেডিওতে প্রকাশ্যে জানাতে হবে দ্বীপটির মিঠা পানির বিশুদ্ধকরণ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। গুরুত্বপূর্ণ বিষয় হল এই বার্তাটি ইচ্ছাকৃতভাবে কোড ছাড়া সাধারণ ভাষায় পাঠানো হবে, যাতে জাপান সেটি শুনতে পারে। কয়েক ঘন্টা পর স্টেশন হাইপোর রেডিও অপারেটররা আবার জাপানি বার্তা ধরলেন। সেখানে লেখা ছিল এফ ইজ শর্ট অফ ওয়াটার, অর্থাৎ এফ এ পানির সংকট দেখা দিয়েছে। ঘরের ভেতর কয়েক মুহূর্ত নীরবতা নেমে এল। তারপর সবাই বুঝে গেলেন এফ সত্যিই মিডওয়ে। জাপানের পরবর্তী বড় আঘাতের লক্ষ্য আর রহস্য রইল না। যুদ্ধ তখনও শুরু হয়নি, কিন্তু সবচেয়ে মূল্যবান তথ্যটি ইতিমধ্যেই আমেরিকার হাতে চলে এসেছে। এই তথ্য দ্রুত পৌঁছে গেল প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের সর্বাধিনায়ক চেস্টার নিমিটজ এর কাছে। নিমিটজ ছিলেন শান্ত স্বভাবের মানুষ। তিনি সহজে উত্তেজিত হতেন না। তিনি রিপোর্ট পড়লেন, তারপর দীর্ঘ সময় ধরে মানচিত্রের দিকে তাকিয়ে রইলেন। তিনি জানতেন এটি যদি ভুল হয়, তাহলে তিনি আমেরিকার অবশিষ্ট বিমানবাহী রন্তরীগুলোকে ভুল জায়গায় পাঠিয়ে দেবেন। আর যদি ঠিক হয়, তাহলে ইতিহাসের সবচেয়ে বড় পেতে থাকা নৌ আক্রমণ সম্ভব হতে পারে। শেষ পর্যন্ত তিনি ঝুঁকি নিলেন। এটাই ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। এদিকে আরেকটি সমস্যা সামনে এল। আমেরিকার হাতে কার্যত 3টি কার্যকর বিমানবাহী রন্তরী, অ্যাস এন্টারপ্রাইজ, অ্যাস হর্নেট আর অ্যাস ইয়র্কটাউন। কিন্তু ইয়র্কটাউন তখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। কয়েক সপ্তাহ আগেই কোরাল সাগরের যুদ্ধে এটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রাথমিক হিসাব বলছিল পূর্ণ মেরামত করতে অন্তত 3 মাস লাগবে। জাহাজের গায়ে বড় বড় ক্ষত, ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত, ডেক ভাঙা, অভ্যন্তরে আগুনের চিহ্ন। অনেকেই মনে করেছিলেন এই জাহাজ আর মিডওয়ের যুদ্ধে অংশ নিতে পারবে না। কিন্তু নিমিটজের কাছে 3 মাস সময় ছিল না। তার হাতে ছিল মাত্র কয়েকদিন। পাল হারবারের নৌ কারখানায় তখন এক অভূতপূর্ব দৃশ্য। হাজার হাজার শ্রমিক, ওয়েল্ডার, ইঞ্জিনিয়ার, মেকানিক দিনরাত কাজ করছেন। কেউ ঘুমাচ্ছেন না, কেউ বাড়ি ফিরছেন না। একটি মাত্র লক্ষ্য, ইয়র্কটাউনকে আবার সমুদ্রে ফেরানো। যেখানে 3 মাস লাগার কথা, সেখানে মাত্র 72 ঘণ্টারও কিছু বেশি সময়ে জাহাজটিকে যুদ্ধের উপযোগী করে তোলা হল। সব ক্ষতি পুরোপুরি মেরামত হয়নি। অনেক কিছুই ছিল অস্থায়ী, কিন্তু যুদ্ধের জন্য যথেষ্ট। ইতিহাসবিদরা আজও একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বিস্ময়কর জরুরি মেরামত অভিযানের একটি বলে মনে করেন। এদিকে জাপান কিছুই জানত না। তাদের ধারণা ছিল ইয়র্কটাউন এখনও অক্ষম। তারা বিশ্বাস করছিল আমেরিকার হাতে সর্বোচ্চ 2টি ক্যারিয়ার আছে। এই ভুল ধারণা পরবর্তী যুদ্ধে বড় ভূমিকা নেবে। গোয়েন্দা তথ্যের সবচেয়ে বড় শক্তি এখানেই। আপনি শুধু শত্রুর পরিকল্পনা জানলেই যেতেন না,
কখনো কখনো শত্রুকে ভুল বিশ্বাসে রাখাটাও সমান গুরুত্বপূর্ণ। মে মাসের শেষ দিকে আমেরিকার 3টি বিমানবাহী রন্তরী নির্বে পার্ল হারবার ছেড়ে বেরিয়ে পড়ল। কোনো বড় ঘোষণা নেই, কোনো বিজয় মিছিল নেই, কোনো সাংবাদিক নেই, শুধু সমুদ্র। ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে চলেছে বিশাল জাহাজগুলো। ডেকের ওপর সারি সারি বিমান। পাইলটরা শেষবারের মতো মানচিত্র দেখছেন। অনেকেই জানেন না ঠিক কোথায় যাচ্ছেন, শুধু জানেন একটি বড় যুদ্ধ সামনে অপেক্ষা করছে। অন্যদিকে নাগুমোর বহরও এগিয়ে আসছে। তাদের আত্মবিশ্বাস অটুট। তারা বিশ্বাস করছে তারা শিকারী, আর আমেরিকা শিকার। কেউ বুঝতে পারছে না। দুই বহরই একই সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। দুজনেই ভাবছে তারা প্রতিপক্ষকে চমকে দেবে, কিন্তু বাস্তবে চমকের সুবিধা ইতিমধ্যেই এক পক্ষের হাতে চলে গেছে। প্রশান্ত মহাসাগরের অসীম নীল জলের নিচে তখনও সবকিছু শান্ত। ঢেউ আগের মতোই উঠছে, শিগাল উঠছে, সূর্য প্রতিদিনের মতোই অস্ত যাচ্ছে। প্রকৃতি যেন উদাসীন। সে জানে না, অথবা হয়তো জানলেও গুরুত্ব দেয় না, যে কয়েক দিনের মধ্যেই এই জলরাশি আগুন, ধোঁয়া, ধাতু আর মানুষের আর্তনাদে ভরে উঠবে। আর তখন মাত্র কয়েক মিনিটের সিদ্ধান্ত নির্ধারণ করবে একটি সাম্রাজ্যের ভবিষ্যৎ। ভাগ্যের দিকে যাত্রা। 1942 সালের 28 মে প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ জলরাশি যেন আগের মতোই শান্ত। আকাশে মেঘ কম। সমুদ্রের ঢেউ নিয়ম মেনে এগিয়ে যাচ্ছে। দূর থেকে দেখলে মনে হবে পৃথিবীতে যেন কোনো যুদ্ধই চলছে না। কিন্তু এই নীরবতার নিচেই ধীরে ধীরে এগিয়ে আসছিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌসংঘর্ষগুলোর একটি। হাজার হাজার কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা সমুদ্রের বুক চিরে দুটি বিশাল নৌবহর একে অপরের দিকে এগিয়ে আসছিল। তারা একে অপরকে দেখতে পাচ্ছিল না। রাডার তখনও সীমিত ক্ষমতার। দিগন্তের ওপারে কি আছে তা জানার একমাত্র উপায় ছিল বিমান। আর সেই কারণেই এই যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র ছিল চোখ। যে আগে শত্রুকে দেখতে পাবে সেই আগে আঘাত করতে পারবে। আর যে আগে আঘাত করবে তার বেঁচে থাকার সম্ভাবনাই বেশি। জাপানের কিডো বুতাই অর্থাৎ সম্মিলিত ক্যারিয়ার স্ট্রাইক ফোর্স ভাইস অ্যাডমিরাল চুইচি নাগুমো এর নেতৃত্বে পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। 4টি বিমানবাহী রন্তরী আকাগি, কাগা, সোরিউ, হিরিউ, তাদের চারপাশে ভারী ক্রুজার, ডেস্ট্রয়ার এবং সহায়ক জাহাজ। দূর থেকে দেখলে মনে হতো যেন সমুদ্রের উপর ভাসমান একটি চলমান শহর। ডেকের নিচে সারি সারি বিমান, জ্বালানি ভরা ট্যাঙ্ক, বোমা, টর্পেডো, অস্ত্রের পর অস্ত্র। প্রতিটি জাহাজে শত শত নাবিক। প্রতিটি পাইলট জানতেন কয়েকদিনের মধ্যেই তাদের জীবনের সবচেয়ে বড় মিশন শুরু হবে। নাগুমো প্রায় ব্রিজে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়ে থাকতেন। পার্ল হারবারের সাফল্য তাকে বিখ্যাত করে তুলেছিল। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। সেখানে ছিল আকস্মিক আক্রমণ। এখানে প্রতিপক্ষ সতর্ক। তিনি জানতেন একটি ভুল সিদ্ধান্ত পুরো বহরকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। তবুও তার মনে একটি আত্মবিশ্বাস ছিল। আমেরিকার ক্যারিয়ারগুলো নিশ্চয়ই মিডওয়েকে রক্ষা করতে আসবে, আর সেখানেই তাদের ধ্বংস করা হবে। নাগুমোর বহরে প্রতিদিনের জীবন ছিল কঠোর নিয়মে বাঁধা। ভোরে ডেকে কাজ শুরু হতো। বিমান পরীক্ষা, ইঞ্জিন চালু করে দেখা, অস্ত্র গোনা, রেডিও পরীক্ষা, তারপর পাইলটদের ব্রিফিং। কোনো লক্ষ্য, কোনো উচ্চতা, কোনো দিক থেকে আক্রমণ, সবকিছু বারবার অনুশীলন করা হতো, যেন যুদ্ধ শুরু হলে কোনো বিভ্রান্তি না থাকে। ডেকের নিচে ছোট্ট বিশ্রামকক্ষে বসে অনেক পাইলট চুপচাপ চিঠি লিখছিলেন। কেউ স্ত্রীকে, কেউ মাকে, কেউ সন্তানের জন্য। তারা জানতেন এই চিঠিগুলো হয়তো যুদ্ধ শেষ হওয়ার পর পৌঁছাবে, অথবা হয়তো পৌঁছাবে তাদের মৃত্যুসংবাদসহ। কিন্তু সেই সময় জাপানি সামরিক সংস্কৃতিতে মৃত্যুর ভয় প্রকাশ করা দুর্বলতা হিসেবে দেখা হতো। তাই অধিকাংশ মুখেই ছিল শান্ত অভিব্যক্তি। ভেতরের অস্থিরতা কেউ প্রকাশ করতেন না। এদিকে প্রশান্ত মহাসাগরের আরেক প্রান্তে আমেরিকার বহর সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এগিয়ে চলেছে।
অ্যাডমিরাল রেমন্ড স্প্রুজেন্স এখন আস এন্টারপ্রাইজ এবং আস হোর্নেডের নেতৃত্বে। অন্যদিকে আস ইয়র্কটাউন এর দায়িত্বে রয়েছেন ফ্র্যাঙ্ক জ্যাক ফ্লেচার। যদিও ফ্লেচার সিনিয়র কর্মকর্তা ছিলেন, তবুও দুই কমান্ডারের মধ্যে সমন্বয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সামনে একটাই লক্ষ্য, নাগুমোর বহরকে খুঁজে বের করা, কিন্তু নিজেদের অবস্থান গোপন রাখা। আমেরিকান নাবিকদের মানসিক অবস্থা ছিল জাপানিদের থেকে আলাদা। তারা পরপর কয়েক মাস ধরে পরাজয়ের খবর শুনেছে। পার্ল হারবার, ফিলিপাইন, ওয়েক দ্বীপ, সিঙ্গাপুরের পতন, সব মিলিয়ে মনে হচ্ছিল জাপানকে থামানো অসম্ভব। তবুও তাদের ভেতরে একটি বিষয় ছিল, প্রতিশোধ। পার্ল হারবারের আগুন এখনও অনেকের স্মৃতিতে জ্বলছিল। আস ইয়র্কটাউন এর ডেকে দাঁড়িয়ে থাকা অনেক নাবিকের মনে এখনও কোরাল সাগরের যুদ্ধের স্মৃতি। জাহাজের কিছু অংশে নতুন ধাতুর রং পুরনো রঙের সঙ্গে মিলছিল না। ওয়েল্ডিংয়ের দাগ এখনও স্পষ্ট, কোথাও কোথাও অস্থায়ী মেরামতের চিহ্ন। সবাই জানতেন এই জাহাজ পুরোপুরি সুস্থ নয়, কিন্তু যুদ্ধ কখনো নিখুঁত প্রস্তুতির জন্য অপেক্ষা করে না। অন্যদিকে আমেরিকার পাইলটদের সামনে আরেকটি চ্যালেঞ্জ ছিল। তাদের ব্যবহৃত অনেক বিমান জাপানের জিরোর মতো দ্রুত বা ততটা চট্টে ছিল না। ডাগলাস বির ড্যানলেস ডাইভ বোমারও ছিল ধীরগতির। টেবিট ডেভাস্টেটর টর্পেডো বিমান ইতোমধ্যেই পুরনো হয়ে পড়ছিল। অনেক পাইলট নিজেরাই জানতেন যদি জিরো তাদের ধরে ফেলে তাহলে পালানো কঠিন হবে। তবুও তারা উঠবেন, কারণ তাদের কাজ ছিল শত্রুর ক্যারিয়ারে পৌঁছানো। ফিরে আসা তা নিশ্চিত নয়। সমুদ্রের উপর প্রতিটি দিন একই রকম মনে হলেও বাস্তবে প্রতিটি ঘণ্টা ছিল মূল্যবান। জাহাজগুলোর অবস্থান প্রতি মুহূর্তে বদলাচ্ছে, আবহাওয়া বদলাচ্ছে, মেঘের অবস্থান বদলাচ্ছে। একটি ভুল হিসাব, একটি ভুল মোড, একটি ভুল রেডিও সংকেত, সবকিছু বদলে যেতে পারে। নিমিটিজের সদর দপ্তর থেকে নিয়মিত বার্তা আসছিল। গোয়েন্দা তথ্য বলছে জাপানি বহর পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আমেরিকার সবচেয়ে বড় সুবিধা এখনও অটুট। তারা জানে শত্রু কোথায় আসবে, কিন্তু জাপান জানে না। শিকার ইতোমধ্যেই অপেক্ষা করছে। 1 জুন রাত, সমুদ্রের ওপর অন্ধকার নেমে এসেছে। দিগন্ত আর আকাশ একাকার হয়ে গেছে। কোনো আলো জ্বালানো যাবে না। একটি ক্ষুদ্র আলো শত কিলোমিটার দূর থেকে শত্রুর নজরে পড়তে পারে। ডেকে শুধু মৃদু লাল আলো। নাবিকরা নিচু স্বরে কথা বলছেন। ইঞ্জিনের অবিরাম কম্পন পুরো জাহাজে ছড়িয়ে পড়ছে। কেউ ঘুমানোর চেষ্টা করছেন, কেউ বাইবেল পড়ছেন, কেউ পরিবারের ছবি দেখছেন, কেউ চুপচাপ সমুদ্রের দিকে তাকিয়ে আছেন। কারণ প্রত্যেকেই জানতেন হয়তো এটাই তাদের শেষ শান্ত রাত। এদিকে জাপানের বহরেও একই রকম নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরে আত্মবিশ্বাস বেশি। তাদের ধারণা সবকিছু পরিকল্পনা মাফিক চলছে। আলেউশিয়ান দ্বীপপুঞ্জে বিভ্রান্তিমূলক অভিযান শুরু হয়েছে। মিডওয়ের দিকে অগ্রযাত্রাও সফল। আমেরিকা এখনও কিছু বুঝতে পারেনি, কমপক্ষে তারা তাই বিশ্বাস করছিল। কিন্তু যুদ্ধে সবচেয়ে বিপজ্জনক বিষয় হল আপনি যখন ভাবেন আপনি সব জানেন। 2 জুন, মিডওয়ে দ্বীপে উত্তেজনা বাড়ছে। ছোট্ট প্রবাল দ্বীপ, কয়েকটি রানওয়ে, কিছু ব্যারাক, কিছু প্রতিরক্ষা বন্দুক। দূর থেকে দেখলে এটিকে সামরিক ঘাঁটির চেয়ে একটি নির্জন দ্বীপ বলেই মনে হয়। কিন্তু এই ছোট্ট দ্বীপেই এখন হাজার হাজার সৈন্য প্রস্তুত। রানওয়েতে একের পর এক বিমান সারিবদ্ধ। মেরিন কর্পসের সদস্যরা প্রতিরক্ষা অবস্থান নিচ্ছেন। উপকূলীয় কামানগুলো সমুদ্রের দিকে তাক করা। প্রতিটি মানুষ জানেন প্রথম আঘাত তারাই গ্রহণ করবেন। 3 জুন ভোর, একটি মার্কিন টহল বিমান দিগন্তে কিছু দেখতে পেল। প্রথমে ছোট ছোট কালো বিন্দু, তারপর ধীরে ধীরে পরিষ্কার হল। জাহাজ, অনেকগুলো জাহাজ। রেডিওতে দ্রুত বার্তা পাঠানো হল, শত্রু দেখা গেছে গি। যদিও এটি ছিল জাপানের মূল ক্যারিয়ার বহর নয়, বরং আক্রমণকারী পরিবহন ও সহযোগ বাহিনীর অংশ, তবু একটি বিষয় নিশ্চিত হয়ে গেল, জাপান সত্যি এসেছে। যুদ্ধ আর কেবল সম্ভাবনা নয়, এটি এখন বাস্তব।
সেই রাতেই উভয় পক্ষের পাইলটরা শেষবারের মতো তাদের মানচিত্র গুছিয়ে রাখলেন। শেষবারের মতো ইঞ্জিন পরীক্ষা হল। শেষবারের মতো অস্ত্র গণনা করা হল। কেউ তখনও জানতেন না পরদিন সকাল 4 জুন 1942, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মানব ইতিহাসের অন্যতম নাটকীয় আকাশ ও সমুদ্র যুদ্ধ শুরু হতে চলেছে। আর সেই সকালে নেওয়া কয়েকটি সিদ্ধান্ত চিরতরে বদলে দেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ। 4 জুন 1942 ভোর। যুদ্ধের প্রথম আলো। 4 জুন 1942 ভোর হওয়ারও আগে প্রশান্ত মহাসাগরের আকাশ তখনও সম্পূর্ণ কালো। দিগন্তে কেবল হালকা ধূসর রেখা ফুটে উঠছে। সমুদ্র শান্ত। ঢেউগুলো আগের মতোই ছন্দে ভাঙছে। যেন প্রকৃতি এখনও জানে না কয়েক ঘণ্টার মধ্যে এই নীল জলরাশি আগুনে লাল হয়ে উঠবে। জাপানি বিমানবাহী রন্তরী আকাগির ডেকে আলোচ বলে উঠল। একজন কর্মকর্তা উচ্চস্বরে আদেশ দিলেন। পাইলটরা দ্রুত নিজেদের বিমানের দিকে এগিয়ে গেলেন। মেকানিকরা শেষবারের মতো ইঞ্জিন পরীক্ষা করছেন। বোমা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। জ্বালানি ভরা হচ্ছে। ডেকে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ একটিও অপ্রয়োজনীয় শব্দ করছেন না। কারণ সবাই জানেন আজকের সকালটি অন্যরকম। ভাইস অ্যাডমিরাল চুইচি নাগুমো ব্রিজে দাঁড়িয়ে দূরের অন্ধকারের দিকে তাকিয়েছিলেন। তার সামনে ছড়িয়ে ছিল একটি বড় মানচিত্র। লক্ষ্য একটাই, মিডওয়ে দ্বীপ। পরিকল্পনা অনুযায়ী প্রথম আঘাতে দ্বীপটির বিমানঘাঁটি ধ্বংস করা হবে। তারপর যদি আমেরিকার বিমানবাহী রন্তরীগুলো বেরিয়ে আসে, তাদের নিশ্চিহ্ন করা হবে। সবকিছু কাগজে খুবই সহজ দেখাচ্ছিল। বাস্তবতা আরও জটিল। ভোর 4:30 নাগুমো তার প্রথম বড় আদেশ দিলেন। 108টি বিমান উড্ডয়ন করবে। ডাইভ বোমারু, টর্পেডো বোমারু, জিরো যুদ্ধ বিমান। তাদের লক্ষ্য মিডওয়ে। একটির পর একটি বিমান ডেক থেকে ছুটে উঠতে লাগল। ইঞ্জিনের গর্জনে সমুদ্র কেঁপে উঠল। প্রথম বিমান, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। অল্প সময়ের মধ্যেই পুরো আকাশ বিমানে ভরে গেল। এই দৃশ্য ছিল একসঙ্গে সুন্দর এবং ভয়ঙ্কর। অন্ধকার ভোরের আকাশে শতাধিক বিমান পূর্ব দিগন্তের দিকে উড়ে যাচ্ছে। তাদের নিচে 4টি বিশাল বিমানবাহী রন্তরী। আর তারও নিচে অসীম সমুদ্র। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাগুমো একই সঙ্গে নিলেন। সব বিমান তিনি পাঠালেন না। কিছু বিমান রিজার্ভে রাখা হল। এই রিজার্ভ বিমানগুলোতে মূলত টর্পেডো এবং জাহাজ বিধ্বংসী অস্ত্র লাগানো ছিল। কারণ যদি হঠাৎ আমেরিকার ক্যারিয়ার দেখা যায়, তাহলে এই বিমানগুলো দ্রুত আক্রমণ করতে পারবে। এই সিদ্ধান্ত শুনতে যুক্তিসঙ্গত, কিন্তু কয়েক ঘণ্টা পরে এই সিদ্ধান্তই ভয়াবহ বিভ্রান্তির জন্ম দেবে। এদিকে মিডওয়ে দ্বীপ। ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাডার অপারেটররা রাতভর কাজ করছেন। হঠাৎ স্ক্রিনে একের পর এক বিন্দু দেখা দিল। অনেকগুলো, দ্রুত এগিয়ে আসছে। একজন অপারেটর সঙ্গে সঙ্গে রিপোর্ট করলেন, বড় আকারের বিমান বহর আমাদের দিকে আসছে। সাইরেন বেজে উঠল। পুরো দ্বীপ যেন মুহূর্তের মধ্যে জেগে উঠল। সৈন্যরা দৌড়ে নিজেদের অবস্থানে গেলেন। অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক প্রস্তুত। পাইলটরা রানওয়ের দিকে ছুটছেন। কেউ তখনও সকালের নাস্তা শেষ করতে পারেননি। কিন্তু যুদ্ধ কারো জন্য অপেক্ষা করে না। কয়েক মিনিট পরে দিগন্তে প্রথম কালো বিন্দুগুলো দেখা গেল। তারপর আরও আরও শতাধিক বিমান। সামনের সারিতে জিরো ফাইটার, পেছনে ডাইভ বোমারু, তারও পেছনে বোমাবাহী বিমান। সূর্যের আলো ধীরে ধীরে তাদের ডানায় পড়ছে। মুহূর্তটি অদ্ভুত সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যের ভেতর লুকিয়ে আছে মৃত্যু। প্রথম বিস্ফোরণ, তারপর দ্বিতীয়, তারপর একসঙ্গে ডজন ডজন। মিডওয়ে দ্বীপ কেঁপে উঠল। রানওয়ের পাশে আগুন। জ্বালানির ট্যাঙ্কে বিস্ফোরণ। ব্যারাক ধসে পড়ছে। মাটি কাঁপছে। ধোঁয়ায় আকাশ ঢেকে যাচ্ছে। অ্যান্টি এয়ারক্রাফট কামানগুলোও সঙ্গে সঙ্গে গর্জে উঠল।
কালো ধোঁয়ার বিস্ফোরণে আকাশ ভরে গেল। জাপানি বিমানগুলো নিচে নেমে আসছে, তারপর আবার ওপরে উঠছে। গোলার পর গোলা ছোড়া হচ্ছে। উভয় পক্ষই প্রাণপণ লড়ছে। মিডওয়ের মার্কিন পাইলটরা দ্রুত আকাশে উঠলেন। তাদের হাতে ছিল বিভিন্ন ধরনের বিমান, কিছু পুরনো, কিছু নতুন, কিছু ধীরগতির, কিছু দ্রুত। একটি বড় সমস্যা ছিল, এই বিমানগুলোর অনেকই জাপানের জিরোর সমকক্ষ ছিল না। তবুও তারা আক্রমণ করলেন, কারণ বিকল্প ছিল না। প্রথম সংঘর্ষেই অনেক মার্কিন বিমান ভূপাতিত হল। জিরো যুদ্ধবিমানগুলো অভিজ্ঞ হাতে আকাশ নিয়ন্ত্রণ করতে শুরু করল। তাদের চালনার দক্ষতা সত্যি অসাধারণ ছিল। অনেক আমেরিকান পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করলেন। কারো বিমান আগুনে জ্বলতে সমুদ্রে পড়ল, কারো বিমান দ্বীপের ভেতরেই বিধ্বস্ত হল। তবুও তারা জাপানি গঠন ভেঙে দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেন। সকাল প্রায় 6:30। প্রথম আক্রমণ শেষের দিকে। জাপানি বিমানগুলো ধীরে ধীরে ফিরে যাচ্ছে। দ্বীপে বড় ক্ষতি হয়েছে, কিন্তু মিডওয়ে এখনও ধ্বংস হয়নি। রানওয়ের কিছু অংশ ব্যবহারযোগ্য। অ্যান্টি এয়ারক্রাফট কামান এখনও গর্জে উঠছে। কিছু বিমান এখনও উড়তে সক্ষম। এই খবর নিয়েই ফিরে এলেন আক্রমণকারী বাহিনীর নেতা লেফটেন্যান্ট জোইচি তোমোনাগার বার্তা। বার্তাটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আক্রমণ প্রযোজন এই একটি বাক্য নাগুমোর সামনে বিশাল একটি সিদ্ধান্ত এনে দাঁড় করাল। যদি দ্বিতীয়বার মিডওয়ে আক্রমণ করতে হয়, তাহলে রিজার্ভ বিমানগুলোর অস্ত্র বদলাতে হবে, কারণ তারা মূলত জাহাজ আক্রমণের জন্য প্রস্তুত ছিল। তাদের থেকে টর্পেডো খুলে স্থল লক্ষ্যবস্তুর জন্য বোমা লাগাতে হবে। নাগুমো সেই নির্দেশ দিলেন। ডেকের নিচে দ্রুত কাজ শুরু হল। টর্পেডো নামানো হচ্ছে, বোমা তোলা হচ্ছে, জ্বালানি ভরা হচ্ছে। পুরো হ্যাঙ্গার ডেক ভরে উঠল বোমা, গোলাবারুদ, জ্বালানি পাইপ আর শত শত কর্মীর ব্যস্ততা। সবকিছু একসঙ্গে চলছে। ঠিক তখনই সকাল প্রায় 7:28। একটি জাপানি স্কাউট বিমান থেকে রেডিও বার্তা এল। প্রথম রিপোর্ট, সমুদ্রে কয়েকটি শত্রু জাহাজ দেখা গেছে। নাগুমো থমকে গেলেন। কোন জাহাজ? কতগুলো? সেগুলোর মধ্যে কি বিমানবাহী রন্তরী আছে? রিপোর্টটি অসম্পূর্ণ। আরও তথ্য আসতে সময় লাগবে। তিনি কয়েক মিনিট অপেক্ষা করলেন। এই কয়েক মিনিট ইতিহাসে অমূল্য হয়ে উঠবে। এরপর এর দ্বিতীয় বার্তা, এইবার আরও উদ্বেগজনক। শত্রু বহরের সঙ্গে সম্ভবত একটি বিমানবাহী রন্তরীও রয়েছে। নাগুমোর সামনে এখন দুটি বিপরীত বাস্তবতা। একদিকে মিডওয়ে এখনও সম্পূর্ণ ধ্বংস হয়নি, দ্বিতীয় আঘাত প্রয়োজন। অন্যদিকে আমেরিকার ক্যারিয়ার যদি সত্যিই কাছাকাছি থাকে, তাহলে এখনই তাদের আক্রমণ করা দরকার। তিনি আবার আদেশ পরিবর্তন করলেন। স্থল আক্রমণের জন্য লাগানো বোমা খুলে আবার টর্পেডো বসাতে হবে, আবার অস্ত্র বদল, আবার জ্বালানি, আবার অপেক্ষা। হ্যাঙ্গারের ভেতর তখন এক ভয়াবহ বিশৃঙ্খলা। মেঝেতে সারি সারি বোমা, খোলা টর্পেডো, জ্বালানির পাইপ, ব্যস্ত নাবিক, ঘামে ভেজা ইউনিফর্ম। সবাই দৌড়াচ্ছেন। কেউ তখনও বুঝতে পারেননি, এই বিশৃঙ্খলার মাঝেই জাপানের 4টি ক্যারিয়ার ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অবস্থায় পৌঁছে যাচ্ছে। কারণ ডেকের নিচে এখন প্রচুর জ্বালানি, খোলা গোলাবারুদ, অস্ত্র, বোমা, সব একসঙ্গে। শুধু একটি সঠিক আঘাত, আর সবকিছু আগুনে বিস্ফোরিত হয়ে উঠতে পারে। এদিকে দিগন্তের অন্য পাশে আমেরিকার বিমানবাহী রন্তরীগুলো থেকে একের পর এক বিমান উঠতে শুরু করেছে। তারা এখনও জানে না জাপানি বহর ঠিক কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে। কিন্তু ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য কাকতালীয় ঘটনাগুলোর একটি ঘটতে চলেছে। আর মাত্র কয়েক মিনিট পর প্রশান্ত মহাসাগরের আকাশে এমন একটি দৃশ্য সৃষ্টি হবে, যা আজও বিশ্বের প্রতিটি সামরিক একাডেমিতে পড়ানো হয়। আকাশে হারিয়ে যাওয়া মানুষ আর ভাগ্যের শেষ কয়েক মিনিট।
সকাল গড়িয়ে এখন প্রায় ৮টা। প্রশান্ত মহাসাগরের উপর সূর্যের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে। সমুদ্র এখনও শান্ত, কিন্তু সেই শান্তির উপরে আকাশের অদৃশ্য স্তরে শত শত বিমান একে অপরকে খুঁজছে। কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কেউ নিশ্চিত নয় শত্রু ঠিক কোথায়। এই যুদ্ধের সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, দুটি বিশাল নৌবহর প্রায় একই সমুদ্রে অবস্থান করছিল, অথচ তাদের মধ্যে কয়েক কিলোমিটারের ফাঁকে লুকিয়েছিল ভাগ্য। আমেরিকার বিমানবাহী রন্তরী আস এন্টারপ্রাইজ, আস হোর্নেট এবং আস ইয়র্কটাউন থেকে একের পর এক বিমান উড়ে গেছে। তাদের অনেকের কাছেই সঠিক অবস্থানের তথ্য ছিল না। রেডিও যোগাযোগ সীমিত, নেভিগেশন ছিল কঠিন। একটি ভুল দিক মানেই ফিরে আসার মতো জ্বালানি থাকবে না। অনেক পাইলট জানতেন শত্রুকে খুঁজে না পেলেও তাদের সমুদ্রে নামতে হতে পারে। তবুও তারা উড়েছিলেন, কারণ এই যুদ্ধে অপেক্ষা করার সুযোগ ছিল না। ভুল পথে উড়ে যাওয়া স্কোয়াড্রন। আস হোর্নেট থেকে উড্ডয়ন করা অনেক বিমান একটি ভুল সিদ্ধান্তের কারণে জাপানি বহরকে খুঁজে পায়নি। তারা ভুল দিক ধরে অনেক দূর চলে যায়। আকাশে শুধু নীল সমুদ্র, নিচে কোথাও শত্রু নেই। জ্বালানি কমে আসছে। পাইলটদের মুখে উদ্বেগ। তারা বুঝতে শুরু করলেন, হয়তো তারা আর ফিরে যেতে পারবেন না। ইতিহাসের পাতায় এই ঘটনাটি খুব বেশি আলোচিত হয় না, কিন্তু সেই সকালে অসংখ্য মার্কিন বৈমানিক শত্রুর গুলিতে নয়, জ্বালানি শেষ হয়ে সমুদ্রে পড়েছিলেন। যুদ্ধ কখনো কখনো গুলির চেয়ে নির্মম। টর্পেডো স্কোয়াড্রনের আত্মত্যাগ। অন্যদিকে টর্পেডো স্কোয়াড্রন ৮ কমান্ডার জন ওয়াল্ডওয়ান তার স্কোয়াড্রনের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলেছিলেন, আমার হিসাব যদি ঠিক হয় তাহলে আমরা শত্রুকে খুঁজে পাব। যদি ভুলও হয় তাহলে অন্তত আমরা চেষ্টা করব। এই কথাগুলো ছিল অস্বাভাবিকভাবে শান্ত, কিন্তু সবাই জানতেন এর মানে কি। হয়তো আর ফেরা হবে না। কিছুক্ষণ পর দিগন্তে দেখা গেল জাপানি বহর। 4টি বিশাল বিমানবাহী রন্তরী, তাদের চারপাশে ডেস্ট্রয়ার, ক্রুজার আর আকাশে অসংখ্য জিরো যুদ্ধবিমান। ওয়াল্ড্রনের স্কোয়াড্রনের হাতে ছিল ধীরগতির ডেভাস্টেটর টর্পেডো বিমান। এই বিমানগুলো ইতোমধ্যেই পুরনো হয়ে পড়েছিল। গতি কম, উচ্চতাও কম। আক্রমণ করতে হলে প্রায় সমুদ্রের গা ঘেঁষে উঠতে হয়। অর্থাৎ জিরোদের জন্য তারা ছিল সহজ লক্ষ্য। ওয়াল্ড্রন জানতেন সবকিছু, তবুও তিনি আক্রমণের নির্দেশ দিলেন। টর্পেডো বিমানগুলো নিচু হয়ে সমুদ্রের উপর দিয়ে ছুটে চল। মাত্র কয়েক মিটার উপরে ঢেউজের ফেনা প্রায় ডানা ছুঁয়ে যাচ্ছে। বিরতি। তারপর জিরোরা নেমে এল। আকাশ যেন হঠাৎ আগুনে ভরে উঠল। চারদিক থেকে মেশিনগানের গুলি। একটি বিমান আগুনে জ্বলে উঠল, আরেকটি সমুদ্রে পড়ে গেল। তারপর আরেকটি, তারপর আরও একটি। কয়েক মিনিটের মধ্যেই পুরো স্কোয়াড্রন প্রায় নিশ্চিহ্ন। কিন্তু তারা এগিয়ে যাচ্ছিল। যতক্ষণ পারা যায়, যতক্ষণ বিমান উঠছে, যতক্ষণ প্রাণ আছে। টর্পেডোগুলোর প্রায় কোনোটিই লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। কিন্তু তাদের আত্মত্যাগ সম্পূর্ণ ব্যর্থ ছিল না, কারণ জাপানের খাম্বের এয়ার পেট্রোল অর্থাৎ আকাশে টহলরত জিরো যুদ্ধবিমানগুলো নিচে নেমে এসেছিল টর্পেডো বিমান ধ্বংস করতে। এর ফলে তারা উপরের উচ্চতা ছেড়ে দেয়। আর এই একটি বিষয় কয়েক মিনিট পরে ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এরপর এল টর্পেডো স্কোয়াড্রন 6, তারপর টর্পেডো স্কোয়াড্রন 3। একই দৃশ্য, একই সাহস, একই মৃত্যু। একটির পর একটি ধীরগতির টর্পেডো বিমান জাপানি বহরের দিকে এগিয়ে গেল। জিরোরা তাদের প্রায় সবাইকে গুলি করে নামিয়ে দিল। সমুদ্রে আগুন জ্বলছে, ধরা উঠছে, প্যারাশুট খুলে যাচ্ছে। কেউ পানিতে পড়েছেন, কেউ আর বেরোতে পারেননি। সেই সকালে টর্পেডো স্কোয়াড্রনগুলোর ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। টর্পেডো স্কোয়াড্রন 8 এর 15টি বিমানের মধ্যে মাত্র একটি বৈমানিক জীবিত ছিলেন। তিনি ছিলেন জর্জ গেইজর। তার বিমান গুলি খেয়ে সমুদ্রে পড়ে যায়। তিনি একটি ছোট ফোলানো লাইফ রাফটে ভেসে থাকেন। চারপাশে ধ্বংসস্তূপ, আগুন, ভাসমান ধাতু, আর দূরে জ্বলতে থাকা যুদ্ধ।
তিনি মাথা নিচু করে মৃতের ভান করেছিলেন যাতে জাপানি বিমান তাকে লক্ষ্য না করে। পরে তার চোখের সামনেই ইতিহাসের মোড় ঘুরে যাবে। নাগুমোর অজানা বিপদ। এদিকে জাপানি ক্যারিয়ারগুলোতে সাময়িক স্বস্তি। টর্পেডো বিমানগুলো ধ্বংস হয়েছে। অনেক কর্মকর্তা ভাবলেন সবচেয়ে বড় বিপদ হয়তো কেটে গেছে। কিন্তু বাস্তবে বিপদ তখনই শুরু। কারণ টর্পেডো আক্রমণের ফলে জাপানি জাহাজগুলো বারবার দিক পরিবর্তন করেছে, উচ্চ গতিতে বাঁক নিয়েছে, ডেকের কাজ বারবার ব্যাহত হয়েছে। হ্যাঙ্গারে এখনও জ্বালানি পাইপ খোলা, অনেক বিমানে জ্বালানি ভরা শেষ হয়নি। বোমা ও টর্পেডো এখনও নিরাপদে সংরক্ষণ করা হয়নি। ডেকে উড্ডয়নের জন্য প্রস্তুতির কাজ অসম্পূর্ণ। সবকিছু যেন মাঝপথে আটকে আছে। আর সবচেয়ে বড় বিষয়, জিরো যুদ্ধবিমানগুলো নিচু উচ্চতায় ব্যস্ত। উপরে প্রায় কেউ নেই। ভাগ্যের নীরব আগমন। ঠিক তখন প্রায় 10,000 ফুট, 15,000 ফুট, তারপর 20,000 ফুট উচ্চতায় অন্য একটি মার্কিন বিমানদল এগিয়ে আসছিল। ডাগলাস স্পিড ডাগলাস ডাইভ বোমারু। তারা অনেক দেরিতে পৌঁছেছিল। অনেকেই পথ হারিয়েছিল। অনেকের জ্বালানি শেষ হওয়ার উপক্রম। কিন্তু হঠাৎ একজন পাইলট নিচে তাকিয়ে কিছু দেখতে পেলেন। সমুদ্রের বুকে একটি ডেস্ট্রয়ার অস্বাভাবিক গতিতে ছুটছে। এটি ছিল আরাশি। কিছুক্ষণ আগেই একটি মার্কিন সাবমেরিনকে তাড়া করে সে আবার মূল বহরের দিকে ফিরছিল। সেই ডেস্ট্রয়ারকে অনুসরণ করল মার্কিন ডাইভ বোমারুরা। আর ঠিক সেই পথই তাদের সরাসরি নিয়ে গেল জাপানের 4টি বিমানবাহী রন্তরীর কাছে। এটি কি নিছক কাকতালীয়, নাকি যুদ্ধক্ষেত্রে ভাগ্যের হস্তক্ষেপ? ইতিহাস আজও নিশ্চিত উত্তর দেয় না। কিন্তু নিশ্চিতভাবে বলা যায়, যদি সেই ডেস্ট্রয়ারটি অন্য পথে ফিরত, হয়তো মিডওয়ের ইতিহাসও অন্যরকম হতে পারত। উপরে তখন মার্কিন ডাইভ বোমারুরা, নিচে জাপানের 4টি ক্যারিয়ার। জিরো যুদ্ধবিমানগুলো অনেক নিচে। ডেকে জ্বালানি ভর্তি বিমান, খোলা বোমা, অস্ত্র, সব প্রস্তুত। কিন্তু প্রতিরক্ষার জন্য নয়, আক্রমণের প্রস্তুতিতে। মাত্র কয়েক মুহূর্ত পর সূর্যের দিক থেকে ঝাঁপিয়ে পড়বে ডজন ডজন ডাইভ বোমারু। আর পরবর্তী 5 মিনিট চিরতরে বদলে দেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস। 5 মিনিট যা একটি সাম্রাজ্যের ভাগ্য বদলে দিয়েছিল। সকাল 4 জুন 1942। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। প্রশান্ত মহাসাগরের নীল আকাশে তখন যেন এক অদ্ভুত নীরবতা। নিচে 4টি জাপানি বিমানবাহী রন্তরী, আকাগি, কাগা, সোরিউ, হিরিউ। ডেকের উপর ছুটে বেড়াচ্ছেন নাবিকরা। কেউ বোমা সরাচ্ছেন, কেউ টর্পেডো বসাচ্ছেন, কেউ বিমানে জ্বালানি ভরছেন। কারো কপাল ঘামে ভিজে গেছে। কেউই জানেন না মৃত্যু ইতোমধ্যেই তাদের মাথার ওপর এসে দাঁড়িয়েছে। প্রায় 20,000 ফুট ওপরে মার্কিন ডাগলাস স্পিড ডাগলাস ডাইভ বোমারুগুলো মেঘের ফাঁক দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। তারা এতটাই উঁচুতে ছিল যে নিচের জাপানি নাবিকদের অনেকেই তাদের দেখতে পাননি। আকাশে কোনো সতর্ক সংকেত নেই। কোনো জিরো যুদ্ধবিমান তাদের থামাতে আসছে না। কারণ সব জিরো তখন অনেক নিচে টর্পেডো স্কোয়াড্রনের শেষ বিমানগুলোকে তাড়া করছে। ঠিক এই কয়েক মিনিট, ইতিহাসের সবচেয়ে মূল্যবান কয়েক মিনিট। শত্রু ওপরে। হঠাৎ একজন জাপানি নাবিক আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, ডাইভ বোমারু! সেই চিৎকার মুহূর্তের মধ্যে পুরো জাহাজে ছড়িয়ে পড়ল। সবাই মাথা তুলে তাকালেন। সূর্যের আলো প্রথমে কিছুই বোঝা যাচ্ছিল না। তারপর ছোট ছোট কালো বিন্দু। সেগুলো দ্রুত বড় হতে লাগল। তারপর ডানাগুলো স্পষ্ট হল। তারপর সাইরেন। তারপর পুরো আকাশ যেন নিচের দিকে ঝাঁপিয়ে পড়ল। ডাইভ বোমারুরা প্রায় খাড়া কোণে নেমে আসছিল। ইঞ্জিনের গর্জন বাতাস কাঁপিয়ে দিচ্ছিল। এত দ্রুত নিচে নামছিল যে মনে হচ্ছিল তারা যেন সরাসরি সমুদ্রে আছড়ে পড়বে। কিন্তু প্রতিটি পাইলট জানতেন
কোনো মুহূর্তে বোমা ছাড়তে হবে, কোনো মুহূর্তে বিমান টেনে ওপরে তুলতে হবে। 1 সেকেন্ড এদিক ওদিক হলেই মৃত্যু নিশ্চিত। কাগার ওপর প্রথম আঘাত। আস এন্টারপ্রাইজের ডাইভ বোমারুরা প্রথম লক্ষ্য হিসেবে বেছে নীল কাগাকে। একটি বোমা, তারপর আরেকটি, তারপর আরও একটি। বোমাগুলো একের পর এক ডেক ভেদ করে নিচে ঢুকে গেল। এক মুহূর্ত নীরবতা, তারপর ভয়াবহ বিস্ফোরণ। বিরতি। ডেকের নিচে সারি সারি বিমান, পূর্ণ জ্বালানি, খোলা বোমা, খোলা টর্পেডো, সব একসঙ্গে বিস্ফোরিত হতে শুরু করল। আগুন মুহূর্তের মধ্যে পুরো হ্যাঙ্গারে ছড়িয়ে পড়ল। গরম বাতাস যেন বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মানুষের শরীর ছিঁড়ে ফেলছিল। ধোঁয়া এত ঘন হয়ে গেল যে কয়েক সেকেন্ডের মধ্যেই কিছুই দেখা যাচ্ছিল না। কাগা আর যুদ্ধ করার অবস্থায় নেই। আকাগির ভাগ্য। একই সময়ে আরেকটি ডাইভ বোমারু সোজা নামছে আকাগির দিকে। আকাগি ছিল নাগুমোর ফ্ল্যাগশিপ, জাপানের গর্ব। পার্ল হারবার আক্রমণের নেতৃত্ব দেওয়া সেই বিখ্যাত ক্যারিয়ার। অবিশ্বাস্যভাবে মাত্র একটি বোমা সরাসরি ডেক ভেদ করে ভেতরে ঢুকে গেল। শুধু একটি। কিন্তু কখনো কখনো একটি মাত্র বোমাই যথেষ্ট। বোমাটি বিস্ফোরিত হল এমন জায়গায় যেখানে সশস্ত্র বিমানগুলো উড্ডয়নের অপেক্ষায় ছিল। জ্বালানি, অস্ত্র, গোলাবারুদ সব একসঙ্গে আগুনে জ্বলে উঠল। নাগুমো ব্রিজ থেকে দেখলেন আগুন মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি আদেশ দিলেন আগুন নেভানোর। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আকাগির ভেতর যেন আগ্নেয়গিরি জেগে উঠেছে। সোরিউর শেষ সকাল। একই সময়ে আস ইয়োকটাউন এর ডাইভ বোমারুরা ঝাঁপিয়ে পড়ল সোরিউ এর ওপর। 3টি বোমা, 3টি নিখুঁত আঘাত। প্রথম বিস্ফোরণ, দ্বিতীয় বিস্ফোরণ, তারপর আগুনের বিশাল স্তম্ভ আকাশে উঠে গেল। সোরিউর ডেকে থাকা নাবিকদের অনেকেই বিস্ফোরণের অভিঘাতে সমুদ্রে ছিটকে পড়লেন। কেউ আগুনে আটকে গেলেন, কেউ ধোঁয়ায় শ্বাস নিতে পারছিলেন না। কমান্ড সেন্টারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে তৃতীয় ক্যারিয়ারও কার্যত অচল। মাত্র 5 মিনিট। ইতিহাসবিদরা প্রায় একটি সময়ের কথা বলেন। সকাল 10:22 থেকে 10:27। মাত্র 5 মিনিট। এই 5 মিনিটে জাপানের 4টির মধ্যে 3টি প্রধান বিমানবাহী রন্তরী আগুনে পুড়তে শুরু করে। পার্ল হারবারে যে বহর পৃথিবীকে বিস্মিত করেছিল, সেই বহরই এখন অসহায়। নাগুমো বিশ্বাসই করতে পারছিলেন না। কয়েক মিনিট আগেও তার হাতে ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক ফোর্স। এখন চারদিকে শুধু আগুন, ধোঁয়া, বিস্ফোরণ, চিৎকার। জাহাজের ভেতরে গোলাবারুদ একের পর এক বিস্ফোরিত হচ্ছে। ইস্পাতের দেয়াল গলে যাচ্ছে। বিমানগুলো আগুনের গোলায় পরিণত হচ্ছে। যারা আগুন নেভাতে ছুটে গিয়েছিলেন, অনেকেই আর ফিরে আসেননি। আগুনের ভেতর মানুষ। ইতিহাস শুধু জাহাজের কথা বলে না, ইতিহাস মানুষের কথাও বলে। সেই সকালে অসংখ্য জাপানি নাবিক শেষ মুহূর্ত পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কেউ পাম্প চালু রেখেছিলেন যতক্ষণ না আগুন তাকে গ্রাস করেছে। কেউ বিস্ফোরণের মাঝেও আহত সহযোদ্ধাকে টেনে বের করার চেষ্টা করেছিলেন। কেউ সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। কেউ পারেননি। অন্যদিকে উপরে মার্কিন পাইলটরা বুঝতেই পারছিলেন না তারা ঠিক কত বড় সাফল্য অর্জন করেছেন। তাদের কাজ ছিল বোমা ফেলে ফিরে যাওয়া। ধোঁয়ার মধ্যে নিচে কি ঘটছে তা দেখার সময়ও ছিল না। অনেকেই ভাবছিলেন হয়তো একটি বা দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তবতা তার চেয়েও অনেক বড়। একমাত্র অবশিষ্ট ক্যারিয়ার। সবকিছু শেষ হয়ে গেছে এমনটা ভাবার সুযোগ ছিল না। কারণ 4টির মধ্যে একটি ক্যারিয়ার তখনও অক্ষত। হিরিউ। ধোঁয়া আর আগুনের আড়ালে সে কিছুটা দূরে অবস্থান করছিল। তার ডেক এখনও সচল। তার বিমানগুলো এখনও উড়তে সক্ষম। তার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল থেমন ইয়ামাগ্যাচি দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করলেন।
3টি ক্যারিয়ার ধ্বংসের পথে। কিন্তু যুদ্ধ এখনও শেষ নয়। তিনি শান্ত কণ্ঠে আদেশ দিলেন, সমস্ত সক্ষম বিমান প্রস্তুত করোক। হিরিউর ডেকে আবার ইঞ্জিন গর্জে উঠল। যুদ্ধবিমান, ডাইভ বোমারু, টর্পেডো বিমান, সব প্রস্তুত হচ্ছে। তাদের লক্ষ্য একটাই, আমেরিকার বিমানবাহী রন্তরী। যদি তারা অন্তত একটি বা দুটি মার্কিন ক্যারিয়ার ডুবিয়ে দিতে পারে, তাহলে হয়তো যুদ্ধের ভারসাম্য আবার বদলে যেতে পারে। প্রশান্ত মহাসাগরের আকাশে তখন ধোঁয়া ভাসছে। সমুদ্রে জ্বলছে 3টি বিশাল যুদ্ধজাহাজ। তবুও যুদ্ধ শেষ হয়নি, বরং এখন শুরু হতে যাচ্ছে শেষ মরিয়া প্রতি আক্রমণ। একটি আঘাত, যা প্রমাণ করবে কোণঠাসা শত্রু কতটা বিপজ্জনক হতে পারে। হিরিউর শেষ প্রতি আক্রমণ। প্রশান্ত মহাসাগরের আকাশে তখনও কালো ধোঁয়ার স্তম্ভ উঠে যাচ্ছে। দূর থেকে তাকালে মনে হচ্ছিল সমুদ্রের বুকের উপর যেন 3টি আগ্নেয়গিরি জেগে উঠেছে। আকাগি, কাগা, সোরিউ। আগুনে পুড়ছে। বিস্ফোরণের শব্দ এখনও থামেনি। লোহার বিশাল কাঠামো কাঁপছে। ডেকের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের জন্য চিৎকার করছেন। কেউ সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন, কেউ আহত সহযোদ্ধাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আগুন কাউকে দ্বিতীয় সুযোগ দিচ্ছিল না। জাপানের জন্য এটি ছিল এক অকল্পনীয় বিপর্যয়। মাত্র কয়েক মিনিট আগে যে বহরটি প্রশান্ত মহাসাগরের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী হিসেবে পরিচিত ছিল, এখন তার 3/4 কার্যত ধ্বংস। তবুও একটি জাহাজ এখনও লড়াই করার অবস্থায় আছে, হিরিউ। আর সেই জাহাজের কমান্ডার ছিলেন এমন একজন কর্মকর্তা যিনি বিশ্বাস করতেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পরাজয় বলে কিছু নেই। ইয়ামাগুচির সিদ্ধান্ত। রিয়ার অ্যাডমিরাল থেমান ইয়ামাগাচি ব্রিজে দাঁড়িয়ে দূরের আগুনের দিকে তাকিয়েছিলেন। তার সামনে ধ্বংস হয়ে যাওয়া 3টি সহযোদ্ধা ক্যারিয়ার, বছরের পর বছর একসঙ্গে অনুশীলন করা মানুষগুলো, পাল হারবারের সহযোদ্ধারা। আজ তারা আগুনে পুড়ছে। তবুও তার কণ্ঠে কোনো আতঙ্ক ছিল না। তিনি শান্তভাবে বললেন, যুদ্ধ এখনও শেষ হয়নি গি। এই কথাটি শুধু তার অফিসারদের জন্য নয়, নিজেকেও মনে করিয়ে দেওয়ার জন্য। হিরিউতে দ্রুত প্রস্তুতি শুরু হল। ডেকে সারি সারি বিমান আনা হচ্ছে। মেকানিকরা শেষবারের মতো ইঞ্জিন পরীক্ষা করছেন। জ্বালানি ভরা হচ্ছে, বোমা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। প্রথম আঘাতের জন্য প্রস্তুত হল ডাইভ বোমারু বিমান। তাদের লক্ষ্য আমেরিকার বিমানবাহী রন্তরী। কিন্তু একটি বড় সমস্যা ছিল, জাপান এখনও নিশ্চিত নয় আমেরিকার মোট কয়টি ক্যারিয়ার রয়েছে। তারা ধারণা করছে সম্ভবত 2টি, বাস্তবে 3টি। এই ভুল ধারণা যুদ্ধের শেষ পর্যন্ত তাদের বিভ্রান্ত করে রাখবে। ইয়র্কটাউনের দিকে উড়ে যাওয়া। হিরিউ থেকে বিমানগুলো আকাশে উঠল। ইঞ্জিনের গর্জন আবারও সমুদ্রের নীরবতা ভেঙে দিল। পাইলটদের অনেকেই জানতেন, ফিরে এসে হয়তো আর নিজেদের ক্যারিয়ারকে খুঁজে পাবেন না। তবুও তারা উঠলেন, কারণ এখন আর ব্যক্তিগত বাঁচা মরার প্রশ্ন নয়। এখন প্রশ্ন জাপানের পুরো নৌবাহিনীর ভবিষ্যৎ। কিছু সময় পরে দিগন্তে দেখা গেল একটি মার্কিন বিমানবাহী রন্তরী। এটি ছিল ইয়র্কটাউন। জাপানি পাইলটরা দ্রুত আক্রমণের জন্য নিচে নামতে শুরু করলেন। প্রথম আঘাত। ইয়র্কটাউনের ডেকে তখন সতর্কতা জারি হয়েছে। রাডারে শত্রু বিমান ধরা পড়েছে। সাইরেন বাজছে। মার্কিন F-4 ওয়েলক্যাট যুদ্ধবিমান আকাশে উঠে প্রতিরোধ গড়ে তুলল। অ্যান্টি এয়ারক্রাফট কামান একসঙ্গে গর্জে উঠল। আকাশ কালো ধোঁয়ায় ভরে গেল। তবুও কিছু জাপানি ডাইভ বোমারু প্রতিরক্ষা ভেদ করে এগিয়ে এল। তারা একে একে নিচে ঝাঁপ দিল। প্রথম বোমা মিস। দ্বিতীয়, ডেকের খুব কাছে বিস্ফোরণ। তারপর 2টি বোমা সরাসরি ইয়র্কটাউনে আঘাত করল। ভয়াবহ বিস্ফোরণ। ইস্পাত কেঁপে উঠল। আগুন ছড়িয়ে পড়ল। ধোঁয়ায় আকাশ ঢেকে গেল। ডেকে দাঁড়িয়ে থাকা নাবিকরা আগুন নেভাতে ছুটলেন। কেউ পাইপ টানছেন, কেউ আহতদের সরিয়ে নিচ্ছেন।
কেউ বিস্ফোরণের মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন। ইয়র্কটাউন হেলে পড়েছে, কিন্তু ডুবেনি। আমেরিকান ড্যামেজ কন্ট্রোল টিম ছিল অসাধারণ দক্ষ। কয়েক মিনিটের মধ্যেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ইঞ্জিন আবার চালু হয়, জাহাজ আবার গতি পেতে শুরু করে। জাপানি পাইলটরা দূর থেকে দেখে বিশ্বাসই করতে পারছিলেন না। তাদের ধারণা তারা একটি ক্যারিয়ার ধ্বংস করেছে। বাস্তবে ইয়র্কটাউন এখনও লড়াই করছে। ভুল হিসাব। হিরিউতে ফিরে এসে পাইলটরা রিপোর্ট দিলেন, একটি মার্কিন বিমানবাহী রন্তরী ধ্বংস। জাপানি সদর দপ্তরের স্বস্তির নিঃশ্বাস পড়ল। তারা ভাবলেন, একটি ক্যারিয়ার শেষ, আরেকটি বাকি। কিন্তু বাস্তবে যে ক্যারিয়ারটিকে তারা পরে আবার আক্রমণ করবে, সেটিও একই ইয়র্কটাউন। তারা ভুল করে সেটিকে অন্য একটি জাহাজ ভেবে বসবে। এই ভুল গোয়েন্দা মূল্যায়ন তাদের পরিস্থিতি আরও বিভ্রান্ত করে তোলে। দ্বিতীয় আক্রমণ। অল্প সময়ের মধ্যেই হিরিউ আবার বিমান পাঠাল। এইবার টর্পেডো বোমারু। তাদের কাজ নিচু হয়ে এসে জাহাজের পাশে টর্পেডো নিক্ষেপ করা। এটি ছিল অত্যন্ত বিপজ্জনক মিশন, কারণ নিচু উচ্চতায় উঠলে শত্রুর কামান থেকে বাঁচা কঠিন। ইয়র্কটাউনে আবার সাইরেন বেজে উঠল। নাবিকরা আবার প্রস্তুত। যুদ্ধবিমান আবার আকাশে। কিন্তু এবার কিছু টর্পেডো প্রতিরক্ষা ভেদ করে এগিয়ে এল। প্রথমটি মিস, দ্বিতীয়টি জাহাজের পাশে বিস্ফোরিত, তৃতীয়টি সরাসরি আঘাত, তারপর আরেকটি। ইয়র্কটাউন প্রচণ্ডভাবে কেঁপে উঠল। জাহাজ দ্রুত একদিকে হেলে পড়তে শুরু করল। ইঞ্জিন বন্ধ, বিদ্যুৎ বিচ্ছিন্ন, ভেতরে পানি ঢুকছে। এইবার পরিস্থিতি অনেক বেশি গুরুতর। অবশেষে ক্যাপ্টেন জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন। নাবিকরা লাইফ রাফটে নামতে শুরু করলেন। অনেকের চোখে জল, কারণ যুদ্ধজাহাজ শুধু লোহা নয়, এটি ছিল তাদের বাড়ি। কিন্তু যুদ্ধ এখনও শেষ নয়। জাপানি পাইলটরা ফিরে গেলেন। তাদের বিশ্বাস, তারা দুটি আলাদা মার্কিন ক্যারিয়ার ধ্বংস করেছেন। হিরিউতে সাময়িক উল্লাস দেখা দিল। তারা ভাবল, যুদ্ধের ভারসাম্য আবার ফিরে আসছে। কিন্তু সমুদ্রের অন্য পাশে আস এন্টারপ্রাইজ এবং আস হোনেট এখনও সম্পূর্ণ অক্ষত। তাদের ডেকে আবারও বিমান প্রস্তুত হচ্ছে। অ্যাডমিরাল স্প্রুজেন্স একটি সংক্ষিপ্ত নির্দেশ দিলেন, হিরিউকে খুঁজে বের করো গে। এখন আর কোনো বিভ্রান্তি নেই, কোনো দ্বিধা নেই। জাপানের শেষ কার্যকর ক্যারিয়ারটিকেও ধ্বংস করতে হবে। সূর্য পশ্চিমে হেলে পড়ছে। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। সমুদ্রের উপর আগুনের প্রতিফলন অদ্ভুত কমলা রং তৈরি করেছে। দূরে হিরিউ এখনও এগিয়ে চলছে। তার ডেকে হয়তো অনেকেই ভাবছেন, সবচেয়ে খারাপ সময় পেরিয়ে গেছে। কেউ তখনও জানেন না, আকাশের অনেক ওপরে আরেকটি মার্কিন ডাইভ বোমারু দল ইতিমধ্যেই তাদের খুঁজে পেয়েছে। আর কয়েক মিনিট পর জাপানের শেষ ভরসাও আগুনে ডুবে যাবে। শেষ ক্যারিয়ারের পতন। বিকেল গড়িয়ে এসেছে। 4 জুন 1942। প্রশান্ত মহাসাগরের আকাশে সূর্যের আলো এখন কিছুটা নরম। কিন্তু সমুদ্র আর আগের মতো শান্ত নেই। দূরে 3টি জাপানি বিমানবাহী রন্তরী এখনও জ্বলছে। ধোঁয়ার বিশাল স্তম্ভ আকাশের দিকে উঠে যাচ্ছে। সমুদ্রের উপর ভাসছে কাঠ, ইস্পাত, জ্বালানির কালো স্তর এবং অসংখ্য ধ্বংসাবশেষ। যুদ্ধ যেন কয়েক ঘন্টার মধ্যেই পুরো পৃথিবীর রং বদলে দিয়েছে। তবুও একটি জাহাজ এখনও লড়াই করছে। হিরিউ, জাপানের শেষ কার্যকর বিমানবাহী রন্তরী। শেষ আশা, শেষ শক্তি। শিকারী এবার শিকারে পরিণত হল। হিরিউ থেকে ফিরে আসা পাইলটরা বিশ্বাস করছিলেন তারা দুটি মার্কিন ক্যারিয়ার ধ্বংস করেছেন। ডেকের উপর ক্লান্ত বৈমানিকেরা একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন। কেউ পানি পান করছেন, কেউ আহত সহযোদ্ধার খবর জানতে চাইছেন, কেউ আগুনে পুড়ে যাওয়া 3টি ক্যারিয়ারের দিকে তাকিয়ে নিশ্চুপ। অ্যাডমিরাল ইয়ামাগুচি জানতেন,
এই যুদ্ধ এখনও শেষ হয়নি। তিনি নতুন করে আকাশ পর্যবেক্ষণের নির্দেশ দিলেন। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছিল। কারণ আমেরিকান বিমানগুলো ইতোমধ্যেই পথে। আকাশ থেকে নেমে আসা মৃত্যু। বিকেল প্রায় 5টা। আস এন্টারপ্রাইজ এবং আস ইয়র্কটাউন থেকে উড্ডয়ন করা ডাইভ বোমারুরা অবশেষে হিরিউকে খুঁজে পেল। তাদের নিচে একটি একাকী ক্যারিয়ার, চারপাশে কয়েকটি ডেস্ট্রয়ার, আকাশে সীমিত সংখ্যক যুদ্ধবিমান। এটি আর সেই শক্তিশালী বহর নয় যা সকালে যুদ্ধ শুরু করেছিল। মার্কিন পাইলটরা নিজেদের লক্ষ্য ঠিক করলেন। তারপর একটির পর একটি বিমান খাড়া কোণে নিচে নামতে শুরু করল। ইঞ্জিনের বিকট শব্দ বাতাস চিরে এগিয়ে আসছে। জাপানি নাবিকরা উপরে তাকিয়ে দেখলেন আবারও সেই একই দৃশ্য। সূর্যের দিক থেকে ঝাঁপিয়ে পড়ছে ডাইভ বোমারু। আগুনের চতুর্থ স্তম্ভ। প্রথম বোমাটি ডেকের খুব কাছে আঘাত করল। দ্বিতীয়টি ডেক ভেদ করে নিচে ঢুকে গেল। তারপর তৃতীয়টি। এক মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে গেল। তারপর একটি প্রচণ্ড বিস্ফোরণ। হিরিউর ভেতরে থাকা জ্বালানি ও গোলাবারুদে আগুন ধরে গেল। আগুন মুহূর্তের মধ্যে পুরো হ্যাঙ্গারে ছড়িয়ে পড়ল। ডেকের ওপর সারি সারি বিমান আগুনে জ্বলে উঠল। বিস্ফোরণের তাপে ইস্পাত পর্যন্ত বেঁকে যেতে শুরু করল। ধোঁয়া এত ঘন হয়ে গেল যে ব্রিজ থেকেও ডেক স্পষ্ট দেখা যাচ্ছিল না। জাপানের শেষ ক্যারিয়ারও মৃত্যুর পথে। ইয়ামাগুচির শেষ সিদ্ধান্ত। আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। অফিসাররা অনুরোধ করলেন জাহাজ ছেড়ে চলে যাওয়ার। কিন্তু অ্যাডমিরাল থেমান ইয়ামাগাচি রাজি হলেন না। তিনি বিশ্বাস করতেন একজন নৌ কমান্ডারের স্থান তার জাহাজেই। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বেঁচে যাওয়া নাবিকদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন। অনেকেই লাইফবোটে নামলেন, কিন্তু ইয়ামাগুচি নিজে থেকে গেলেন। তার সঙ্গে থেকে গেলেন ক্যাপ্টেন থামো কেইকু। তারা দুজনেই জানতেন এই সিদ্ধান্তের মানে মৃত্যু। তবুও তারা জাহাজ ছাড়লেন না। এটি ছিল ইম্পেরিয়াল জাপানি নৌবাহিনীর সেই সময়কার সম্মানবোধের প্রতিফলন। সমুদ্রের বুকে নীরবতা। বিকেল শেষে সন্ধ্যা নামতে শুরু করল। আগুনে জ্বলতে থাকা 4টি বিশাল বিমানবাহী রন্তরি দূর থেকে যেন ভাসমান অগ্নিস্তম্ভের মতো দেখাচ্ছিল। যেখানে সকাল পর্যন্ত হাজার হাজার মানুষ কাজ করছিলেন, সেখানে এখন শুধু আগুন, ধোঁয়া, ধাতুর বিকৃত শব্দ। অনেক নাবিক সমুদ্রে ভাসছিলেন। কেউ আহত, কেউ অচেতন, কেউ ধ্বংসাবশেষ আঁকড়ে ধরে আছেন। ডেস্ট্রয়ারগুলো যতজনকে সম্ভব উদ্ধার করার চেষ্টা করছিল, কিন্তু সবাইকে বাঁচানো সম্ভব ছিল না। ইয়ামামোতোর উপলব্ধি। এদিকে অনেক দূরে মূল বহরে অবস্থান করছিলেন অ্যাডমিরাল ইজোয়াকু ইয়ামামোটো। ধীরে ধীরে তার কাছে খবর পৌঁছাতে শুরু করল। প্রথমে একটি ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত, তারপর 2টি, তারপর 3টি, শেষে হিরিও। তিনি দীর্ঘ সময় নীরব ছিলেন। কেউ তার মুখে কোনো আবেগ দেখতে পাননি, কিন্তু তিনি খুব ভালো করেই বুঝেছিলেন শুধু একটি যুদ্ধ হারেননি, সম্ভবত পুরো কৌশলগত উদ্যোগই হারিয়েছেন। রাতের সিদ্ধান্ত। রাত নামল। সমুদ্রের ওপর অন্ধকার নেমে এলো। আগুনের আলো দূর থেকেও দেখা যাচ্ছে। জাপানের অবশিষ্ট নৌবহর এখনও সংখ্যায় বড়। তাদের কাছে যুদ্ধজাহাজও আছে। কিছু কর্মকর্তা রাতের অন্ধকারে আক্রমণের প্রস্তাব দিলেন, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। 4টি প্রধান ক্যারিয়ার হারিয়ে, পর্যাপ্ত বিমান ছাড়া, আরও যুদ্ধ চালিয়ে যাওয়া মানে পুরো বহরকে ঝুঁকির মধ্যে ফেলা। অবশেষে ইয়ামামোতো সেই সিদ্ধান্ত নিলেন যা তিনি নিতে চাননি। পিছু হটার। অপারেশন এম.আই বাতিল। মিডওয়ে দখলের পরিকল্পনা শেষ। জাপানের বহর ধীরে ধীরে পশ্চিমমুখী হতে শুরু করল। একটি দিনের শেষ। মাত্র একদিনের যুদ্ধে জাপান হারিয়েছে তাদের 4টি অভিজ্ঞ বিমানবাহী রন্তরি, শত শত বিমান, আর সবচেয়ে মূল্যবান সম্পদ, তাদের বহু বছরের প্রশিক্ষিত অভিজ্ঞ নৌবিমান চালকদের একটি বড় অংশ।
এই ক্ষতি শুধু সংখ্যার ক্ষতি ছিল না, এটি ছিল এমন অভিজ্ঞতার ক্ষতি যা কয়েক মাসে নয় বহু বছরে তৈরি হয়। অন্যদিকে আমেরিকাও ক্ষতি স্বীকার করেছে। অনেক পাইলট আর ফিরে আসেননি। টর্পেডো স্কোয়াড্রনগুলো প্রায় নিশ্চিহ্ন। আস ইয়র্কটাউন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা জানত, এই যুদ্ধে তারা এমন একটি বিজয় অর্জন করেছে যার গুরুত্ব তখনও পুরোপুরি বোঝা যায়নি। সেই রাত প্রশান্ত মহাসাগরের ঢেউ ধীরে ধীরে বলতে থাকা ধ্বংসাবশেষের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল। আগুনের প্রতিফলন জলে কাঁপছিল, যেন সমুদ্র নিজেই এই দিনের স্মৃতি ধরে রাখতে চাইছে। কিন্তু ব্যাটল অব মিডওয়ে এখনও পুরোপুরি শেষ হয়নি। পরের দিনও চলবে অনুসরণ, উদ্ধার এবং শেষ ধ্বংসের অধ্যায়। আর তারপর পৃথিবী বুঝতে শুরু করবে এই একটি যুদ্ধ কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। যুদ্ধ শেষ, কিন্তু সমুদ্র তখনও মৃতদের ফিরিয়ে দিচ্ছিল। 5 জুন 1942 রাত কেটে ভোর হল। প্রশান্ত মহাসাগরের উপর সূর্যের প্রথম আলো পড়তেই আগের দিনের যুদ্ধক্ষেত্র ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। কিন্তু এটি আর সেই শান্ত সমুদ্র নয়। জলের উপর ভাসছে পোড়া কাঠ, বাকিয়ে যাওয়া ইস্পাত, বিধ্বস্ত বিমানের ডানা, জ্বালানির কালো স্তর, আর অসংখ্য ছোট ছোট ধ্বংসাবশেষ। আগের দিন আকাশে শত শত বিমান উড়েছিল। আজ আকাশ প্রায় ফাঁকা। শুধু কয়েকটি টহল বিমান ধীরে ধীরে চক্কর দিচ্ছে। যুদ্ধের গর্জনের জায়গায় এখন শুনতে পাওয়া যাচ্ছে সমুদ্রের ঢেউ এবং মাঝে মাঝে আহত মানুষের দুর্বল আর্তনাদ। উদ্ধার অভিযান। জাপানি ডেস্ট্রয়ারগুলো ধ্বংস হয়ে যাওয়া ক্যারিয়ারগুলোর আশেপাশে ছুটে বেড়াচ্ছিল। যেখানে সম্ভব সেখানে মানুষ উদ্ধার করা হচ্ছে। কেউ পোড়া শরীর নিয়ে ভেসে আছেন, কেউ কাঠের টুকরো আঁকড়ে বেঁচে আছেন, কেউ এতটাই ক্লান্ত যে কথা বলার শক্তিও নেই। অনেক নাবিক প্রায় পুরো রাত সমুদ্রে কাটিয়েছেন। ঠান্ডা পানি, তৃষ্ণা, ক্ষত আর চারপাশে হাঙরের ভয়। যুদ্ধ শেষ হলেও বেঁচে থাকার লড়াই তখনও শেষ হয়নি। অন্যদিকে মার্কিন জাহাজগুলোও নিজেদের আহতদের খুঁজছে। অনেক পাইলট আগের দিনের আক্রমণের পর আর ফিরে আসেননি। কেউ হয়তো জ্বালানি শেষ হয়ে সমুদ্রে নেমেছিলেন, কেউ যুদ্ধবিমানের গুলিতে বিধ্বস্ত হয়েছিলেন, কেউ হয়তো এখনও কোথাও ভাসছেন। অনুসন্ধান চলছে, কিন্তু প্রশান্ত মহাসাগর এতটাই বিশাল যে একজন মানুষকে খুঁজে পাওয়া অনেক সময় প্রায় অসম্ভব। ইয়র্কটাউনের জন্য শেষ চেষ্টা। এদিকে আস ইয়র্কটাউন এখনও পুরোপুরি ডুবে যায়নি। মার্কিন নৌবাহিনী সিদ্ধান্ত নিল, যদি সম্ভব হয় জাহাজটিকে বাঁচানো হবে। বিশেষ উদ্ধারদল জাহাজে উঠল। আগুন অনেকটাই নেভানো হয়েছে, ভেতরে পানি ঢুকছে, বিদ্যুৎ নেই, অনেক কক্ষ ধ্বংস হয়ে গেছে। তবুও জাহাজটি ভাসছে। ধীরে ধীরে টাক জাহাজ দিয়ে সেটিকে টেনে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হল। সবাই আশা করছিলেন হয়তো ইয়র্কটাউনকে ফিরিয়ে আনা যাবে। শেষ আঘাত। কিন্তু যুদ্ধক্ষেত্রে ভাগ্য কখনো শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত হয় না। 6 জুন জাপানি সাবমেরিন জাপানিজ সাবমেরাইন I-168 গোপনে মার্কিন বহরের কাছে পৌঁছে যায়। কেউ প্রথমে বুঝতেই পারেনি। তারপর হঠাৎ পানির নিচ থেকে ছুটে এল টর্পেডো। একটি, দুটি, তারপর আরও একটি টর্পেডো আঘাত করল ডেস্ট্রয়ারাস হ্যাম্যান-এ। অল্প সময়ের মধ্যেই সেটি ডুবে গেল। আরেকটি টর্পেডো আবার আঘাত করল আস ইয়র্কটাউনকে, যে জাহাজটি আগের দিনের সব আঘাতের পরও বেঁচে ছিল। এবার তার ভাগ্য শেষ হয়ে গেল। ধীরে ধীরে ডুবে যাওয়া ইয়র্কটাউন সঙ্গে সঙ্গে ডুবেনি। সেটি ধীরে ধীরে কাত হতে লাগল। ঘন্টার পর ঘন্টা সমুদ্র যেন ধীরে ধীরে তাকে নিজের ভেতরে টেনে নিচ্ছে। 7 জুন সকালে অবশেষে বিশাল বিমানবাহী রন্তরিটি সমুদ্রের নিচে হারিয়ে গেল, যেখানে কয়েকদিন আগেও শত শত বিমান দাঁড়িয়েছিল। সেখানে এখন শুধু গভীর নীল জল। ইয়র্কটাউন হারিয়ে গেল, কিন্তু সে নিজের কাজ সম্পূর্ণ করেই হারিয়ে গেল। জাপানের নীরব প্রত্যাবর্তন।
অন্যদিকে জাপানের অবশিষ্ট বহর পশ্চিম দিকে ফিরে যাচ্ছে। ডেস্ট্রয়ার, ক্রুজার, যুদ্ধে জাহাজ, সবাই নীরব। কোনো বিজয়ের পতাকা নেই, কোনো উদযাপন নেই, শুধু ক্লান্ত মানুষ। অনেক নাবিক এখনো বিশ্বাস করতে পারছিলেন না। মাত্র কয়েকদিন আগে তাদের বহরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী বলা হতো। এখন 4টি প্রধান ক্যারিয়ার নেই, শত শত অভিজ্ঞ বৈমানিক নেই, হাজার হাজার সহযোদ্ধা আর ফিরবেন না। টোকিওতে সংবাদ, জাপানের সামরিক সদর দপ্তরে খবর পৌঁছাতে সময় লাগল। প্রথমে আংশিক তথ্য, তারপর আরও বিস্তারিত। শেষ পর্যন্ত পুরো চিত্র পরিষ্কার হল। এই সংবাদ সাধারণ জনগণের কাছে সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয়নি। জাপানি সরকার ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ গোপন রাখার চেষ্টা করেছিল। কারণ এটি শুধু সামরিক পরাজয় নয়, এটি ছিল জাতীয় মনোবলের উপরও বড় আঘাত। অনেক পরিবার জানতেই পারেনি তাদের ছেলে, স্বামী বা বাবা আর কখনো ফিরবেন না। পার্ল হারবারে অন্য এক সকাল, হাওয়াইজে একই সময়ে সংবাদ পৌঁছাল অ্যাডমিরাল চেস্টার নেমেটস এর সদর দপ্তরে। রিপোর্ট একের পর এক আসছে। আকাগি ধ্বংস, কাগা ধ্বংস, সোরিউ ধ্বংস, হিরিউ ধ্বংস। নিমিটেজ কোনো বড় উদযাপন করেননি। তিনি জানতেন যুদ্ধ শেষ হয়নি, কিন্তু তিনি এটাও বুঝেছিলেন আজ থেকে প্রশান্ত মহাসাগরের যুদ্ধ আর আগের মতো থাকবে না। সংখ্যার বাইরে একটি বিজয়। এই যুদ্ধে জাপান হারিয়েছিল 4টি ফ্লিট ক্যারিয়ার, শত শত বিমান এবং তাদের সবচেয়ে অভিজ্ঞ নৌবিমান চালকদের একটি বড় অংশ। আমেরিকাও হারিয়েছিল আসিওকচাউন, একটি ডেস্ট্রয়ার এবং বহু সাহসী বৈমানিক। সংখ্যার হিসেবে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত, কিন্তু সব ক্ষতি সমান নয়। আমেরিকার কারখানাগুলো ইতোমধ্যেই নতুন ক্যারিয়ার নির্মাণ শুরু করে দিয়েছে। নতুন বিমান তৈরি হচ্ছে, নতুন পাইলট প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু জাপানের জন্য এমন অভিজ্ঞ ক্যারিয়ার ও বৈমানিকদের ক্ষতি দ্রুত পূরণ করা প্রায় অসম্ভব ছিল। প্রশান্ত মহাসাগরের ঢেউ ধীরে ধীরে আবার শান্ত হয়ে এল, যেন কিছুই ঘটেনি। কিন্তু সমুদ্র জানত, তার গভীরে এখন শুয়ে আছে শত শত বিমান, 4টি কিংবদন্তি বিমানবাহী রন্তরী, আর হাজার হাজার মানুষের অসমাপ্ত গল্প। ব্যাটল অব মিডওয়ে শেষ হয়েছে, কিন্তু এর প্রকৃত প্রভাব তখনও শুরু হয়নি। কারণ এই যুদ্ধ শুধু কয়েকটি জাহাজ ডুবায়নি, এটি পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিক পরিবর্তন করে দিয়েছিল। আর সেই পরিবর্তনের গল্পই পরবর্তী অধ্যায়, যে যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ বদলে দিয়েছিল। ইতিহাসের কিছু যুদ্ধ আছে যেগুলো শুধু একটি দিন, একটি শহর বা একটি সেনাবাহিনীর ভাগ্য নির্ধারণ করে। আবার কিছু যুদ্ধ আছে যেগুলো পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দেয়। ব্যাটল অব মিডওয়ে ছিল সেই দ্বিতীয় ধরনের যুদ্ধ। মাত্র 4 দিনের সংঘর্ষ, 4 জুন থেকে 7 জুন 1942। সময় খুব বেশি নয়, কিন্তু এই অল্প সময়েই প্রশান্ত মহাসাগরের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে যায়। একটি সাম্রাজ্যের অদৃশ্য ক্ষতি। যখন যুদ্ধ শেষ হল, অনেকেই শুধু ধ্বংস হওয়া 4টি বিমানবাহী রন্তরীর দিকে তাকিয়েছিলেন। আকাগি, কাগা, সোরিউ, হিরিউ। কিন্তু ইতিহাসবিদরা বলেন জাহাজ হারানোই ছিল না জাপানের সবচেয়ে বড় ক্ষতি। সবচেয়ে বড় ক্ষতি ছিল মানুষ। সেই 4টি ক্যারিয়ারে থাকা পাইলটরা সাধারণ বৈমানিক ছিলেন না, তারা ছিলেন বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ নৌবিমান চালকদের মধ্যে অন্যতম। চীন যুদ্ধ, পার্ল হারবার, ভারত মহাসাগর অভিযান, কোরাল সাগরের আগে পর্যন্ত অসংখ্য অভিযানে তারা অংশ নিয়েছিলেন। একজন দক্ষ ক্যারিয়ার পাইলট তৈরি করতে অনেক সময় 5 থেকে 7 বছর পর্যন্ত কঠোর প্রশিক্ষণ লাগত। শুধু বিমান ওড়ানো শিখলেই হতো না, চলন্ত জাহাজে অবতরণ, রাতের উড্ডয়ন, সমুদ্রের ওপর নেভিগেশন, সমন্বিত আক্রমণ, সবকিছুতে দক্ষ হতে হতো। এই অভিজ্ঞতা কারখানায় তৈরি করা যায় না। জাপান নতুন বিমান বানাতে পারত, নতুন জাহাজও বানাতে পারত,
কিন্তু যে মানুষগুলো হারিয়ে গেলেন তাদের মতো দক্ষ বৈমানিক আর দ্রুত পাওয়া সম্ভব ছিল না। এই ক্ষতি ধীরে ধীরে জাপানের পুরো যুদ্ধক্ষমতাকে দুর্বল করে দিল। অন্যদিকে আমেরিকা। মিডওয়ের কয়েক মাস পর আমেরিকার বিশাল শিল্পশক্তি যেন পুরোপুরি জেগে উঠল। কারখানাগুলো দিনে নয় ২৪ ঘন্টা কাজ করতে শুরু করল। একটি শেষ হওয়ার আগেই আরেকটি বিমানবাহী রন্তরীর নির্মাণ শুরু হয়ে যাচ্ছে। নতুন বিমান, নতুন রাডার, নতুন প্রযুক্তি, নতুন প্রশিক্ষণ কেন্দ্র। ১৯৪৩ সালে এসে আমেরিকার নতুন এসএস ক্লাস বিমানবাহী রন্তরীগুলো একে একে সমুদ্রে নামতে শুরু করে। প্রতিটি নতুন জাহাজ যেন জাপানের জন্য নতুন একটি সমস্যা। জাপান যত দ্রুত ক্ষতি পূরণ করতে পারছিল না, আমেরিকা তার চেয়েও দ্রুত শক্তিশালী হয়ে উঠছিল। আক্রমণ থেকে প্রতিরক্ষায়। পার্ল হারবারের পর জাপান ছিল আক্রমণকারী। তারা সিদ্ধান্ত নিত, তারা আঘাত করত, মিত্রশক্তি প্রতিক্রিয়া জানাত। কিন্তু মিডওয়ের পর এই চিত্র ধীরে ধীরে উল্টে গেল। এখন থেকে আমেরিকা পরিকল্পনা করবে, জাপান প্রতিরক্ষা করবে। এই পরিবর্তন রাতারাতি ঘটেনি, কিন্তু মিডওয়েই ছিল সেই বাঁক। গুয়াডালকানাল। পরবর্তী অধ্যায়। মিডওয়ের মাত্র ২ মাস পর আগস্ট ১৯৪২ মিত্রবাহিনী গাদালকানাল এ অভিযান শুরু করে। এটি ছিল প্রশান্ত মহাসাগরে আমেরিকার প্রথম বড় স্থল আক্রমণ। যদি মিডওয়েতে জাপান জিতত, হয়তো এই অভিযান এত দ্রুত সম্ভব হতো না, কারণ তখনও জাপানের শক্তিশালী ক্যারিয়ার বাহিনী সমুদ্র নিয়ন্ত্রণ করত। কিন্তু মিডওয়ের পরে সেই শক্তি আর ছিল না। ইয়ামামোতোর ভবিষ্যৎবাণী। অ্যাডমিরাল ইজোওয়াকু ইয়ামামোটো যুদ্ধ শুরুর আগে একটি কথা বলেছিলেন, আমি ৬ মাস পর্যন্ত অবাধে এগিয়ে যেতে পারব, তারপরে কোনো নিশ্চয়তা দিতে পারি না। অবিশ্বাস্য হলেও পার্ল হারবার থেকে মিডওয়ে পর্যন্ত সময় ছিল প্রায় ঠিক ৬ মাস। এরপর জাপানের ধারাবাহিক বিজয় থেমে যায়, যুদ্ধের গতি পাল্টে যায়। ইয়ামামোতো যেন নিজের ভবিষ্যৎবাণীকেই সত্য হতে দেখলেন। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। ইতিহাসে একটি অদ্ভুত মিল আছে। যে ৪টি ক্যারিয়ার পার্ল হারবারে আমেরিকাকে বিস্মিত করেছিল, সেই একই ৪টি ক্যারিয়ার মিডওয়েতে হারিয়ে যায়। এটি শুধু সামরিক পরাজয় নয়, এটি ছিল প্রতীকী পরিবর্তন। যুদ্ধের শুরুতে যারা শিকারী ছিল, শেষ পর্যন্ত তারাই শিকারে পরিণত হল। একটি ছোট দ্বীপের বিশাল গুরুত্ব। আজ যদি আপনি মিডওয়ের দিকে তাকান, দেখবেন ছোট্ট একটি প্রবাল দ্বীপ। কোনো বিশাল শহর নয়, কোনো মহান দুর্গ নয়, কোনো বিশাল সাম্রাজ্যের রাজধানীও নয়। তবুও এই ছোট্ট দ্বীপের চারপাশেই নির্ধারিত হয়েছিল কোটি মানুষের ভবিষ্যৎ। কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বড় সিদ্ধান্ত সবচেয়ে ছোট জায়গায় নেওয়া হয়। ইতিহাসবিদদের মূল্যায়ন। আজ বিশ্বের প্রায় সব বড় সামরিক একাডেমিতে মিডওয়ের যুদ্ধ পড়ানো হয়, শুধু যুদ্ধ হিসেবে নয়, সিদ্ধান্ত গ্রহণের উদাহরণ হিসেবে, গোয়েন্দা তথ্য ব্যবহারের উদাহরণ হিসেবে, বিমানবাহী রন্তরীর যুগের সূচনার প্রতীক হিসেবে, আর একটি ছোট ভুল কিভাবে বিশাল পরাজয়ে পরিণত হতে পারে তার শিক্ষাও হিসেবে। একটি নীরব উপলব্ধি। মিডওয়ের যুদ্ধ আমাদের একটি কঠিন সত্য শেখায়। একটি সাম্রাজ্য শুধু শক্তি দিয়ে টিকে থাকে না, শুধু সাহস দিয়েও নয়, শুধু আধুনিক অস্ত্র দিয়েও নয়। তথ্য, সময়, সঠিক সিদ্ধান্ত এবং ভুল থেকে শেখার ক্ষমতা, এই ৪টি বিষয়ই শেষ পর্যন্ত যুদ্ধের ফল নির্ধারণ করে। সেই জুনের সকালে কেউ জানত না, মাত্র ৫ মিনিট পরে পৃথিবীর ইতিহাস বদলে যাবে। কেউ জানত না, একটি ছোট্ট কোড ভাঙা, একটি সাহসী সিদ্ধান্ত আর কয়েকজন ক্লান্ত বৈমানিকের অধ্যবসায় কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সমুদ্র আজও সেই দিনের ঢেউ বয়ে নিয়ে যায়। বাতাস আজও হয়তো সেই ইঞ্জিনের গর্জনের প্রতিধ্বনি বহন করে। কিন্তু আগুন নিভে গেছে, ধোঁয়া মিলিয়ে গেছে, জাহাজগুলো সমুদ্রের তলায় ঘুমিয়ে আছে। আর ইতিহাস নীরবে আমাদের মনে করিয়ে দেয়, অহংকার প্রায় দ্রুত জয় এনে দেয়,
কিন্তু ধৈর্য, তথ্য এবং বিচক্ষণতাই শেষ পর্যন্ত ইতিহাস লেখে। এটাই ছিল ব্যাটল অব মিডওয়ের গল্প। একটি যুদ্ধ যেখানে কয়েক মিনিট বদলে দিয়েছিল কয়েক দশকের ইতিহাস। সমাপ্ত।